রাজনীতির নামে চোর নীতি, যেটা গত 54 বছরে হয়েছে। দর্শকবৃন্দ, চোর নীতি, চয়কার চোর নীতি, রাজনীতি না চোর নীতি? একটা গ্রুপ যারা এই মুহূর্তে নির্বাচনের জন্য জান পরাণ আকুলি পিকুলি করে রাস্তায় নেমে যা খুশি তাই বলে বেড়াচ্ছে নির্বাচন চাই। তাহলে নির্বাচনের বেনিফিশিয়ারি যদি কোনো ব্যক্তি হয় বা দল হয়, আমরা কি ওই নির্বাচন চাই কিনা? আমি একটা জিনিস চাই। আমি কি বলবো যে আমরা কি ওখানে ব্যাক করব, নাকি নতুন সংবিধানের আলোকে ভারতের প্রভাব মুক্ত একটা সরকারি নীতিমালা প্রণয়ন করে তারপরে আমরা নির্বাচনে যাব? ভারত বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার করে, বিএনপির সাউয়া এটা নিয়ে কোনো কথা বলে না। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে ভারতে গ্লোরিফাই করা হচ্ছে, বলে লালমনিরহাটে এয়ারপোর্টকে মডার্নাইজ করতে দেওয়া হবে না চায়নাকে। এক্ষেত্রে ওয়াকারুজ্জামান বলেছে সার্বভৌমত্ব বিরোধী বিদেশি কোন সত্তাকে দেশের অভ্যন্তরে প্রবেশাধিকার দেওয়া যাবে না। কে বলছে? ওয়াকার। বাংলাদেশের মিডিয়া এটা প্রচার করে না, কিন্তু ভারতের মিডিয়া এটা প্রচার করে। এখন বিএনপির সাউয়া প্রতিদিন দেশের মূলনীতি নিয়ে, চলমান নীতি নিয়ে যেখানে যায় মাস্তানি কইরা বেড়াইতেছে, অথচ বিএনপির অন্যান্য নেতারা মনে হয় হাতে একটা ফিতা বাইন্দা নিজেদেরকে হিজড়া ডিক্লেয়ার করছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্য ধর্মাবলম্বী ভাই ও বোনেরা, আপনাদের প্রতি রইল আমার দেশপ্রেমের শুভেচ্ছা, আন্তরিকতা ও ভালোবাসা। দর্শকবৃন্দ, আজকের যে বিষয়টাকে আমি ঠান্ডা মাথায় আমি একটা কথা বলতে চাই। দেশে সবাই নির্বাচন চায়, সবাই না, যারা নির্বাচন চায়, স্পেশালি যারা নির্বাচন চায়, আমি তাদের সবাইকে বলবো এরা ভাকু, ভারতের স্বার্থ রক্ষাকারী। এখন আমি একটা জিনিস বুঝতে চাচ্ছি, এটা জেকব মিল্টনের মতামত। জেকব মিল্টন নির্বাচন চায় না, গণভোট চায়। গণভোটটা কাদের জন্য? জনগণের জন্য। তাইলে আমি জনগণের কাছে কি যেতে পারি যে তারা কি চোর নীতিতে যাবে, যে চোর নীতিতে গত 54 বছর দেশটা পরিচালিত হয়েছে? ওই চোর নীতিতে আমরা ব্যাক করব, নাকি নতুন সংবিধানের আলোকে ভারতের প্রভাব মুক্ত একটা সমাজনীতি, একটা সরকারি নীতিমালা, প্রভাব মুক্ত একটা কালচার, এটার জন্য আমরা সামনে গণভোটের ব্যবস্থা করব? এখন বিএনপি বলে বেড়াচ্ছে নির্বাচন নির্বাচন নির্বাচন, কেন? জনগণের নির্বাচিত। এখন আমিও বলবো হ্যাঁ, জনগণের মতামত অবশ্যম্ভাবী, কিন্তু আমি জানতে চাচ্ছি ওই নির্বাচন দেওয়ার আগে আমরা কি পুরানো মোড়কে ব্যাক করতে যাই কিনা, যেটা আর্মির কমান্ডে বলে যেমন ছিলে আগে যা ছিলাম ভালো ছিলাম, আমরা কি ওই নীতিতে যাব, নাকি অটোক্রেসিকে লালন করে, অটোক্রেসিকে সাপোর্ট করে এমন একটা সংবিধানের আলোকে আমরা সেই পুরনো নীতিতে ফিরে গিয়ে সেই গুম, খুন, অবিচার, কুবিচার, অত্যাচার সবকিছুকে আমরা লালন করব, নাকি আমরা নতুন একটা নীতিমালায় প্রবেশ করে আমরা আমাদের দেশকে পুনর্গঠন করব? এটার ব্যাপারে আমার নির্বাচনের দরকার নেই, আমার দরকার গণভোটের। জনগণ কোনটা চায়? পুরানা বোতলে পুরানা মাল, নাকি ভারতের প্রভাব মুক্ত একটা সমাজ ব্যবস্থা এবং সংবিধান? এটা নিয়ে আজকে ইম্পর্টেন্ট, এই বিষয়টা নিয়ে আমি একটু আলোচনা করব। পাশে আরো একটা বিষয় নিয়ে আমি কথা বলবো। কতটা কষ্টে একজন মানুষ সারা জীবনের তার অর্জন, ক্যাডেট কলেজে লেখাপড়া করেছে, আর্মিতে চাকরি করেছে, প্রমোশন পেয়ে নিজ যোগ্যতায়, নিজ ভীষণে ব্রিগেডিয়ার জেনারেল হয়েছে, এনডিসি করেছে, পিএসসি করেছে, আজকের কষ্ট নিয়ে বলে আমি এনডিসি পিএসসি বাদ দিয়ে আমি পিএনজি বলি। এর অর্থ কি জানেন? ও মাই পিপল,
take your gun and shoot me on my forehead. Before I do so, just shoot me. আমাদের অনুভূতিটা কবে দাঁড়াবে? একজন বীর সৈনিক যখন বলে, আমার অর্জন, আমার পেশাগত অর্জন, শিক্ষাগত অর্জন, পেশাগত সুপেরিয়র যে কোয়ালিটি অ্যান্ড ডিগ্রি, এগুলো বাদ দিয়ে এখন ওটাকেই আমি ধরি যে আমি পিএনজি। দর্শকবৃন্দ, এটা নিয়ে, এটার উপরে আমি আগামীকালকের আরো কিছু কথা বলবো। আজকের আমার এই আলোচনায় অংশগ্রহণ করবেন অনারেবল ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, ডক্টর খন্দকার মাসুদ রহমান, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন এবং নিরু শামসুন্নাহার নীরা। আসুন আমার গেস্টদেরকে আমি স্ক্রিনে নিয়ে আসি। আমি প্রথমে স্বাগত জানাবো ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান নাসির। আপনাকে স্বাগত জানাচ্ছি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জ্যাকব ভাই এবং আমার সহ আলোচকবৃন্দ, আমার বন্ধু মাসুদ এবং দর্শকবৃন্দ যারা দেখবেন, সবাইকে সালাম ও শুভেচ্ছা। আমি এরপরে স্বাগত জানাবো ডক্টর মাসুদ রহমান। আসসালামু আলাইকুম মাসুদ ভাই, আমি অত্যন্ত লাকি টু হ্যাভ ইউ এন্ড ইউর ক্লাসমেট এট দ্য সেম টাইম। আসসালামু আলাইকুম। Assalamu alaikum, Jacob bhai. My pleasure seeing my friend Hassan Nasir, who is a great human being. Clearly, I'm talking on the television, knowing that, let me tell you once again, a great human being that I've seen. Choto bachcha boys theke ami oke dekhe aschi. He's a great human being. And salam to Kazi Abdullah bhai, Mamun bhai, apnake salam. And definitely Nira, amar ekebare pasher manush. Dhonnobad shobaike. ওকে, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাকে টেনেছি এবং আমি অত্যন্ত লাকি ভাই। আমি যখনই আপনাকে ডাকি আমার বড় ভাই, আপনাদের সব গেস্টকে বলছি, কাজী ভাইকে আমি যখনই কল করি, 5 মিনিট আগেও যদি কল করি, এটাকে উনি বলে যে আমার দেশের ডাক। দেশের ডাকের চেয়ে আর কোনো কিছু প্রাধান্য নাই, সব কিছু বাদ দিয়ে উনি বলে যে আল ফিট মাইসেলফ। তো কাজী ভাই, আপনাকে কনগ্রাচুলেশন। এ ধরনের মানসিকতা সম্পন্ন মানুষের এই যুগে খুবই অভাব, যে দেশের জন্য বলে, যেটা দেশের ডাক, মায়ের ডাক। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম জ্যাকব ভাই, এবং আজকে আমাদের সহ-আলোচক বৃন্দ, বিশেষ করে ব্রিগেডিয়ার হাসান নাসির ইজ দ্য টক অফ দি টাউনের মতো আজকাল বাংলাদেশে ওনাকে নিয়েই আলোচনা হচ্ছে। আর মাসুদ ভাই তো আছেন, ওনার বন্ধু ম্যাডাম নুরুনিরা, এবং আজকে দর্শক বৃন্দকে সবাইকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি আজকে মূল্যবান আলোচনায়। ডক্টর মাসুদ রহমান, আমি আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি মেডিকেল কলেজে গিয়েছেন, লেখাপড়া করেছেন, একজন বিশেষজ্ঞ চিকিৎসক হয়েছেন, রোগীদের সেবা করছেন, উজাড় করে দিয়ে রোগীদের সেবা করছেন, নিজের জীবন বিসর্জন দিচ্ছেন, স্ত্রী পুত্র কন্যাকে ঘরে রেখে ইমার্জেন্সি কলে হসপিটালে চলে যাচ্ছেন। হঠাৎ করে বলা হলো, মাসুদ তুমি হসপিটালে অবাঞ্ছিত, তুমি আসতে পারবে না। What would be your feelings, Dr. Masud Rahman? একটা মানুষের অর্জিত যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড এবং যেটা সে পছন্দ করে, ভালোবাসে, সেই কর্মকাণ্ড থেকে একজনকে বিরত রাখা এবং কোনো কারণ ছাড়াই, এবং যে কারণগুলো আমরা অনুধাবন করতে পারি, সেই কারণগুলো যদি অত্যন্ত ঘৃণ্য কারণ হয়, সেই কারণে যদি কাউকে এভাবে করা হয়, তাহলে এটা দুঃখজনক, অসম্ভব দুঃখজনক একটা ব্যাপার। এটা বাংলাদেশেই হয়, আর কোনো দেশে এরকম হয় কিনা আমি ঠিক জানি না। আপনি সত্যের পথে কথা বললে আপনাকে কথা বলতে না দেওয়ার একটা ছুতো হিসাবে পিএনজি করা, আই মিন এটা একটা কি বলবো, আমাদের দেশে আইন, এটাই তো একটা শৃঙ্খলা ভঙ্গ আমি বলবো। একজন মানুষ গণতান্ত্রিক উপায়ে তার সঙ্গী সাথী সবাইয়ের জন্য হি ওয়ান্টস দি জাস্টিস, যে জাস্টিসটা হয় নাই, এটা একটা গণতান্ত্রিক অধিকার। এই অধিকারের জন্য যদি কাউকে পিএনজি করা হয়, তাহলে পরে এর চেয়ে দুঃখজনক, এর চেয়ে লজ্জাজনক আর তেমন কিছু হতে পারে না। আই এম রিয়েলি শকড। এসব লোককে মানুষ মাথায় করে রাখার কথা, সারা মানুষ, অন্য মানুষ রাখছে, অন্যান্য জায়গায় হি ইজ এ হিরো,
বাট যারা সমস্যা জর্জরিত মানুষ, যারা সমস্যা তৈরি করেছে এবং তার মধ্যে বসবাস করে, তারাই তাকে এখন পিএনজি করা বা এগুলো করছে আর কি। দেখেনি, এটা খুব দুঃখজনক। এটা জাতির জন্য আমি বলবো যে আমাদের দেশের ব্রিগেডিয়ার জেনারেল ইজ নট এ সিম্পল র্যাঙ্ক, ইটস এ ভেরি হাই র্যাঙ্ক। যদি সে আওয়ামী লীগের পরিচর্যায় বড় না হয়ে থাকে, আওয়ামী লীগের পরিচর্যায় কিছু আছে যারা না, মানে নট ইভেন পিএসসিও না, এনডিসি তো দূরে, পিএসসিও না, এগুলো করে নাই, কোনো আর্মির তেমন পরীক্ষায় পাস করে নাই, তারা হয়ে গেছে মেজর জেনারেল। আই ক্যান নেম দেম ওয়ান বাই ওয়ান। তো তারা হয়ে গেছে, এখনো আছেন আমাদের মানে দৃশ্যমান ব্যক্তিদের মধ্যে আছেন যিনি ওই পিএসসি বা এনডিসি কিছুই করেন নাই, মেজর জেনারেল বা লেফটেন্যান্ট জেনারেল। ওই জেনারেল না, এর প্রতিটি আপনি যে বলেছেন যে প্রতিটি স্টেপ অর্জিত, সেই অর্জিত একজন জেনারেল, তাকে পিএনজি করা অন্যায় হচ্ছে। সে তার 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 সহকর্মী মানুষদেরকে নিয়ে তাদের দাবি দাবা জানাচ্ছিল। ডক্টর মাসুদ রহমান, আপনাকে যদি আমি জিজ্ঞাসা করি, শাব্দিক অর্থে না, রাজনৈতিক অর্থে না, আর্মির নীতিমালার অর্থে না, গত 15 বছর, গত 30 বছর, গত 54 বছর বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান হওয়ার যোগ্যতা কি লাগে? জিব্বায় তেল লাগিয়ে জুতার নিচে যে চাটতে পারবে, যাদের ভাইরা খুনি হতে পারবে, যাদের 10-12টা পাসপোর্ট থাকবে, যারা সারা জীবনে ভাত খেতে পায় না 3 বেলা ভাত খেতে পারবে, এবং কোন সুযোগে যদি নারায়ণচন্দ্র পালের বংশধরদের কোন মেয়েটে এদের বিয়ে করা যায়, এরপরে তো আর্মি চিফ হওয়ার আর তো কোনো যোগ্যতা লাগে না। অবস্থার দৃষ্টিতে তো তাই মনে হচ্ছে যে ব্রিগেডিয়ার হাসান নাসির তার সেকেন্ড লেফটেন্যান্ট থেকে ব্রিগেডিয়ার জেনারেল হওয়া পর্যন্ত সে তো লেখাপড়া করেছে, সে তো ভালো ট্রেনিং করেছে, তার ফিজিক্যাল ফিটনেস ছিল, তার মেন্টাল ফিটনেস ছিল, তার দূরদর্শিতা ছিল, দ্যাটস হোয়াই হি বিকাম ব্রিগেডিয়ার জেনারেল। এখন সে তো কারো নারায়ণচন্দ্র পালের বংশধরকে বিয়ে না করে উনি তো ব্রিগেডিয়ার জেনারেল হওয়ার যোগ্যতা হঠাৎ করে অর্জন করে ফেলেছেন। তো তাইলে হার্ট অ্যাটাক করছে, ওপেন হার্ট সার্জারি, ফিজিক্যালি যে লোকটা ফিট না, মেন্টালি যার বৈষম্য রয়েছে ঘরের ভিতরে, যাকে এই আর্মি চিফ বানানোর জন্য ম্যান্ডেটরি 2টা এক্সাম লাগে, একটা হচ্ছে ফিজিক্যাল এক্সামিনেশন আর একটা হচ্ছে সাইকিয়াট্রিক ইভালুয়েশন। এই 2টার একটাও করা না হলে যেই ব্যক্তি সেনা প্রধান হয়, ওই ব্যক্তির দ্বারা ব্রিগেডিয়ার হাসান নাসিরের মতো একটা লোককে পিএনজি করবে, আপনি অবাক হচ্ছেন? না, অবাক হবার কিছু নেই। সে কিছুই না, সে তার বোনের স্বার্থ বা ওইটাই রক্ষা করছে, তাতে দেশ গোল্লায় গেলে যাবে। দেশ নিয়ে তার কোনো, আমি মাঝে মাঝেই শুনি যে সে খুব নামাজি কালামি মানুষ। আপনি নামাজ কালাম পরে দেশটা বিক্রি করে দিলে, এই নামাজ কালামের কি মূল্য? আপনি সারা দেশটা বিক্রি করে দিচ্ছেন জানা সত্ত্বেও। এখন পর্যন্ত উনি কি করছেন? 6 জন ইন্ডিয়ান আর্মি, নেভি, এয়ারফোর্সের অফিসাররা আমাদের হেডকোয়ার্টারে বসে আছে। ওয়াই? এটা জানার পরে হোয়াট ডিড ইউ ডু? At least say sorry. You know it. Why you did not get them out? বাংলাদেশকে বিক্রি করে দিচ্ছেন ইন্ডিয়ার হাতে, আর বাংলাদেশের যারা বড় বড় গ্ল্যামারাস অফিসার তাদেরকে আপনি পিএনজি করেন। Who are you? Do you know that one day you will be like that? ডক্টর মাসুদ, আপনি এই কথা বলছেন, আপনি বলছেন যে আপনি জেনারেল ওয়াকার এটা স্বীকার করবেন যে 6 জন ভারতীয় র কুত্তার বাচ্চা আর্মি হেডকোয়ার্টারে আছে। আপনি ওই লোকের কথা বলছেন যে আয়না ঘরের আলামত সব প্রমাণ নষ্ট করেছে তার নির্দেশে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে বাধা দেওয়া হয়েছে যাতে সে আয়না ঘরে যেতে না পারে, এবং বিডিআর পিলখানা হত্যায় যাদেরকে হত্যা করা হয়েছে তাদের স্ত্রীদেরকে কারোর সাথে পরকিয়া করেছে, কাউকে ব্যাংকের ম্যানেজার বানিয়েছে, কাউকে পয়সা দিয়েছে ব্রিগেডিয়ার হাসান নাসিরকে ব্যাডমাউথ করার জন্য, ওই পরিবারদের ভিতরে কোন্দল তৈরি করার জন্য। আপনি বলছেন এই ওয়াকারুজ্জামানের মতো মির্জাফর যে এই কাজগুলো করে সে স্বীকার করবে যে রয়ের লোকজনরা এখন আর্মি হেডকোয়ার্টারে আছে? এটা তো সে করবে না রে ভাই।
ইট ইজ ফাউন্ড আউট। আমার কথা হচ্ছে যে মানুষ এত বোকা কি করে হবে যে বোঝার পরেও যে আমার দেশটা চলে গেল, আমি কিছুদিন লাভবান হলাম, তারপরে কি হবে? মির্জাফরের অবস্থা আমরা জানি না, রায় বল্লভদের অবস্থা আমরা জানি না, উর্মিচাঁদের অবস্থা আমরা জানি না, প্রত্যেকের মৃত্যু কিভাবে হয়েছে আমরা জানি না, ঘোষেটি বেগমের অবস্থা আমরা জানি না, মীর মদনের অবস্থা আমরা জানি না, আমরা সবার অবস্থা জানি। আপনাদের প্রত্যেকের অবস্থা সুনিশ্চিত ভাবে সেই দিকে যাচ্ছে। এটা কেন? এই এত বোকা কেন আপনারা? মানে এটা বুঝেন না যে একটা সময় আসবে that you will be facing the court, you will be facing the people's court, আপনাদেরকে ফেস করতে হবে। তারপরে যে সময়টা আপনি যখন গত হয়ে যাবেন, আগামী ইতিহাস হবে ওইরকম। মুর্শিদাবাদে যদি এখন যান, আপনি দেখবেন মির্জাফরের এখনো স্লিপার, এখনো স্যান্ডেল মানে মানুষ। দ্যাট উইল বি ইউর ফেট ফর রেস্ট অফ ইউর লাইফ, যদি বাংলাদেশের সার্বভৌমত্বকে আপনি বিক্রি করেন ইন্ডিয়ার কাছে। ডক্টর মাসুদ, আই উইল বি ব্যাক। অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন খুব সংক্ষিপ্তভাবে একটা কথা বলেন। দেশের যোগ্য একজন মানুষ, শিক্ষাগত দিক থেকে প্রফেশনালি, যে লোকটা এনডিসি করেছে, যে লোকটা পিএসসি করেছে, যে লোকটা সার্বিকভাবে উৎসর্গ করে, সে পারতেন অনেক মেজর জেনারেল, লেফটেন্যান্ট জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল ওয়াকারের পা চেটে তারা বেনিফিট নিয়েছে, তাদের রিটায়ারমেন্টে গিয়েছে, তাদের সবকিছু করেছে যারা পা চাটায় অভ্যস্ত। ব্রিগেডিয়ার হাসান নাসির বলেছে, আমার একার দরকার নেই, আমি একা চাই না, আমার পুরো কমরেডদের যা প্রাপ্য এটা যদি দেওয়া হয় আই উইল বি হ্যাপি। আমি তাদের চেয়ে বেশিও চাই না, তাদের চেয়ে কমও চাই না। এ ধরনের একজন জেনারেলকে যখন পিএনজি করে এবং যারা করে, তাদের মেন্টাল স্ট্যাবিলিটিটাকে আপনি কিভাবে দেখেন? এদের মতো লোকজনরা কি করে সেনা প্রধানের চেয়ারে বসে থাকে? আপনার কি মনে হয়? ধন্যবাদ জ্যাকব ভাই। এক নম্বর হলো, তার তো কোনো রাইটই নাই এই ধরনের এককভাবে ডিসিশন নেওয়ার। আর দু নম্বর হলো, এটা একটা টোটাল গ্রস ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস ফর প্রফেশনাল। আর এইরকম একটা প্রফেশনালের মধ্যে যারা আছেন, তারা সাংবিধানিকভাবে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য দায়িত্বপ্রাপ্ত। উই আর এট ওয়ার, একটা অঘোষিত যুদ্ধের মধ্যে আছি। এখানে জেনারেল ওয়াকার সে একের পর এক সংবিধান ভায়োলেট করে চলছে। ইভেন কি তাজুল ইসলাম সাহেব যে আছেন স্পেশাল প্রসিকিউটর, উনি নিজেই বলেছেন যে সে যখন নাকি আয়নাঘর পরিদর্শন করতে যান, তখন আগে যারা গিয়েছিলেন তখন ওখানে একটা টাইম বোমা পেয়েছিলেন ক্যান্টনমেন্টের মধ্যে, ওনার একটা জিডি করছেন। তখন আমি বলেছিলাম এটা তো অ্যাটেম্প টু মার্ডার। এখন বিশেষ অবস্থায় প্রধানমন্ত্রীর দায়িত্বে প্রফেসর ইউনুসকে যারা হত্যা করতে চায়, আর ডক্টর ইউনুসকে বাইপাস করে উনি একের পর এক এককভাবে সিদ্ধান্ত নিয়েছে, এটা তো ঠিক আমরা যদি বলি যে একটা দ্বৈত সরকার, এটা ঠিক দ্বৈত সরকার না। আমি বলবো সে রয়ের মদদে ভারতের নির্দেশে সে যে অশুভ শক্তি প্রদর্শন করছে, তাকেই আমরা অবাঞ্ছিত ঘোষণা করতে চাই এবং তাকে গ্রেফতার করে বিচার আওতায় আনতে চাই, এটা পরিষ্কার। অ্যাডভোকেট মামুন, আমি আপনাকে যদি জিজ্ঞাসা করি, এটা দ্বৈত সরকার না। মীর জাফর যখন সিরাজউদ্দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল, উপরে উপরে তো বলছিল, ও নবাব আমি আপনার সেবায় আছি, ও নবাব আমি আমার দায়িত্ব পালন করব, এগুলো তো উপরে উপরে করছে, কিন্তু তলে তলে ওই কুঠিতে গিয়ে ইংরেজদের সাথে ষড়যন্ত্রগুলো একত্র করেছে। এখন ওয়াকারুজ্জামানের মতো মানুষ ভারতীয় হাইকমিশনে যায় এবং ভারতীয় হাইকমিশনের লোকেরা তার বেডরুমে ঢুকে, কিন্তু সে যখন সামনে পড়ে তখন লোকজনরে বলে আমি তাহাজ্জুদ পড়ি, আমি নামাজ পড়ি, এবং কয়েকজন জেনারেল আছে, কয়েকজন পাঁচাটা হারামজাদা আছে অনলাইনে তার তাবেদারি করে। তারা বলবে না 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 না, ওয়াকারুজ্জামান তো নজিবুল বাসার মাইজ ভান্ডারের আত্মীয়, হ্যাঁ তো সাক্ষাৎ পি। তো আমি বলবো দ্বৈত সরকার না, সে সামনাসামনি পা চাটে, কিন্তু পিছনে গিয়ে মীর জাফরের মতো, উমিচাঁদের মতো, রায় দুর্লভের মতো ইংরেজদের কুঠিতে গিয়ে বেশ্যাবৃত্তিতে লিপ্ত হয়। সাবজেক্টটা তো এখানে। জাকো ভাই, একটা হলো যে মীর জাফর গোপনে ষড়যন্ত্র করছিল, হ্যাঁ, নওয়াজ সিরাজউদ্দৌলা কিছুটা আলামত পেয়েছিল, সে জানতে পারছিল, তারপরে উনি বিশ্বাস করেছিল এবং কোরআন শরীফ শপথ নিয়ে সে আরেকবার
হ্যাঁ, সে যখন নাকি শপথ দিল, এখানের থেকে আমাদের শিক্ষণীয় ব্যাপার আছে যে রাজনীতিতে বিশ্বাস ভাজন না হলে বিশ্বাসঘাতক হওয়া যায় না। তো এই ধরনের নাটক এখন নতুন করে যদি হচ্ছে, উনি তাহাজ্জুদ পড়ছে, ওটা আমরা শেখ হাসিনাকে দেখেছি। এখন প্রশ্ন হলো সে টোটালি একটা রিভল্ট করেছে, টোটাল সে আপনার বিডিআর জেনোসাইডের সে তার হাতে রক্ত লেগে আছে, একের পর এক সে নির্দেশ দিচ্ছে এত তারিখে নির্বাচন হতে হবে, অমুক হতে হবে, এবং ডে 1 5ই অগস্টে সে বিশ্বাসঘাতকতা করে সে একটা কাশিম বাজারের কুটির ষড়যন্ত্রের মতো সেখানে বসে কিছু লোকদেরকে নিয়ে যে ঠিক করছে কে কিভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এবং চুপমুখের কাছে নিয়ে গেছে আপনার গণভবনে। তো সেখান থেকে যদি আমরা দেখি অদ্যবধি তার সমস্ত অ্যাক্টিভিটিস, মাসুদ ভাই অলরেডি বললেন যেখানে 6 জন ভারতীয় অফিসাররা এখনো আছে, পত্র পত্রিকায় আসছে, কিন্তু এখন চারিদিকে যেসব জেনারেলরা বসে আছে তার পাশে, এবং কিছু রাজনৈতিক পাঁচাটা ভারতের গোলামরা বসে রয়েছে, তারা নির্বাচন করে তারা মনে করেন যে ওয়াকারের সহায়তায় আবার ভারতের স্বার্থ রক্ষা করার জন্য করছে সবাই। তো কাজে আমার মনে হয় ইট ইজ এ ভেরি মানে এখনই সময়, যদি অবসরপ্রাপ্ত সামরিক অফিসাররা, বিশেষ করে আজকে ব্রিগেডিয়ার হাসান নাসির সহ আপনার কর্নেল আরো যারা যারা আছে, তারা যদি সবাই রাজপথে জনগণের সাথে এসে দাঁড়ায়, যে স্পিরিটটা আমরা 3রা অগস্ট 2024 সেখান থেকে হলো টার্নিং পয়েন্ট। আমি বারবার বলি এই আন্দোলনটাকে বলতে হবে যে ছাত্র শ্রমিক সৈনিক গণঅভ্যুত্থান। তো যেখানে সৈনিকদের, সাধারণ সৈনিক, জুনিয়র অফিসারদের 3 তারিখে যে কমিটমেন্ট ছিল, জনগণের পাশে দাঁড়িয়েছিল, আমার মনে হয় এই সময় চলে আসছে আগামী 3রা অগস্টে সেই দিনটাকে আমরা পালন করব, এবং সেখানে যারা ক্যান্টনমেন্টের বাইরে আছেন, জনাব হাসান নাসির এবং অন্যরা এটা নেতৃত্ব দিবেন জনগণের পাশাপাশি থেকে। ধন্যবাদ। ওকে নীরা, আপনার কাছে আমি ব্রিগেডিয়ার হাসান নাসিরের কাছে যাওয়ার আগে আপনাকে একটা কথা এমনি আলোচনার জন্য। ব্রিগেডিয়ার হাসান নাসির ইদার উনি অত্যন্ত বোকা একজন মানুষ, নতুবা উনি এক্সাম্পলারি এক ক্যারেক্টার। গত 10 মাসে 11 মাসে ওয়াকারুজ্জামান ইন্ডিভিজুয়ালি অফিসারদেরকে ধরে ধরে বলছে তোমার জন্য আমরা সবকিছু করব, তুমি আসো, আওয়াজ করবে না। এরকম আমি এই মুহূর্তে 3-4টা নাম বলতে চাই না, যারা বলছে আমাদের চাকরি ফেরত দেন, বা আমাদেরকে চাকরিতে রিটায়ারমেন্ট দেন, আমাদেরকে স্পেশাল সুবিধা দেন, আমাদেরকে চাকরি দেন। জেনারেল ওয়াকার কিন্তু ডেকে ডেকে লোকগুলোকে একজন কইরা তাদেরকে মুখ চাপা দেওয়ার জন্য ইন্ডিভিজুয়াল এই বেনিফিট গুলো দিচ্ছে, যাদের অনেককে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির জানে যে আন্ডার দ্য টেবিল তারা গিয়ে চুক্তিগুলো করছে, কিন্তু এই ব্যক্তি করেন নাই। একটা কারণে করেন নাই, কারণ উনি দেখেছে যে উনি একা যদি বেনিফিটটা নেয়, তার সাথে অন্যান্য ভুক্তভোগী যারা আছে তারা তাদের ওই মাইজারি, ওই কষ্টের মধ্যেই তারা থেকে যাবে। ওনার কাছে এটা বেইমানি মনে হয়েছে, উনি এটা নেয় নাই। আপনি ওনার এই চরিত্রটাকে কিভাবে দেখেন নিরুনিরা? থ্যাংক ইউ সো মাচ জেকব ভাই। আসলে এত সুন্দর একটা সাবজেক্ট, আমি এটা পার্সোনালি নেব এই জন্য যে এই বিষয়টা, এই যে প্রতিবাদী যে শব্দটা আমরা বলি, যে প্রতিবাদ করে সে কিন্তু নিজের জন্য করে না, সে সবার জন্য সে প্রতিবাদ করে। আর যে ভিকটিম, কোনো না কোনো কারণে একবার যদি সে তাকে ভিক্টিমাইজ করা হয়, সে যদি ভিকটিম হয়, সে তখন নিজেরটা দেখে এবং সে মনে করে কি পেতে পারে। তখনই ভিকটিমের কাছে কোনো কিছু পাওয়া শেষ হয় না, সে মনে করে তার পাওয়া অনেক উচ্চে, সে আরো বেশি পাবে। এটা করতে করতে সে একটা লোভের মধ্যে ডুবে যায়। আজকে ওয়াকার যাদেরকে এই কাজ করতেছে, কেন দেশটা কি ওর বাবার? এ কথাটা তো আমাদের বুঝতে বাকি নাই যে বাংলাদেশটা ওর বাবার না। আর এই যে মনে করেন বাংলাদেশের অনেক কথা, বাংলাদেশের ইন্টেলিজেন্সি যদি এরা প্রকাশ করতে ব্যর্থ হয়, তারা যদি দেশের জনগণকে এগুলো প্রকাশ না করে, তাহলে মিডিয়া যারা আছে তারা প্রকাশ করে দেয়। কিন্তু বাংলাদেশের মিডিয়াও তো এগুলো প্রকাশ করবে না কোথায় কি হচ্ছে। আর এটা বাংলাদেশের মানুষের কাছে আজকে নতুন না,
যে বাংলাদেশে ভারত নীতি গত 54 বছরই চলে আসছে এবং স্টিল সেটা চলতেছে। আর এটা সবার কাছে ন্যাকেট হয়ে যাওয়ার পর এরা এখন উন্মুক্ত, কারণ তাদের দুধারের কান কাটা, তারা এখন রাস্তার মধ্যে থেকে হাঁটে, এদের লজ্জা শরম নেই। আজকে যে বাংলাদেশে ভারত নীতি, এই যে সেনাপ্রধানকে সামনে রেখে একদম ক্লিয়ার চলছে, এই জিনিসটা তো কারো বুঝতে বাকি নাই। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কেন কোনো পদক্ষেপ নিচ্ছেন না? আর আজকে কোন সংবিধানের আওতায় এই সেনাপ্রধান এই কাজগুলো করে যাচ্ছে, এটাও তো দেখার বিষয়। যে সংবিধানে আজ পর্যন্ত সেনাপ্রধান এই ধরনের কাজ, দেশদ্রোহী কাজগুলো করে যাচ্ছে, তাইলে সেই সংবিধান দিয়ে আমরা কি করব? গত 54 বছর একই সংবিধান চলে আসছে, আর এই যে গত 11 মাস সেম সংবিধানের উপর দিয়ে যদি চলে যায়, তো এই সংবিধান কি হবে? কখন এই সংবিধানকে চেঞ্জ করা হবে? আজকে আপনি এই সংবিধানটা যদি চেঞ্জ করতে না পারেন, বাংলাদেশের কিচ্ছু আপনি চেঞ্জ করতে পারবেন না। আজকে ব্রিগেডিয়ার নাসির সাহেবের মতো আরো লোক দেখবেন যে সামনে আসছে, তাদেরকে এটা করা হবে। এক সময় দেখবেন তাদেরকে খুঁজেও পাওয়া যাবে না। আজকে আয়নাঘরটা তাদের কিন্তু একটা প্ল্যান মাফিক কাজ ছিল, যে কেন তারা আয়নাঘর করেছে আর আয়নাঘরকে ডিস্ট্রয় করেছে। এবং এটার অর্থ এটা না যে দেশ থেকে সব চলে গেছে, সব মুছে গেছে, সব উঠে গেছে। তারা জাস্ট একটা ধামাচাপা দিয়ে রাখছে এবং তারা তাদের কাজগুলোই করে যাচ্ছে। ওকে নিরুনিরা, আমি আপনার কাছে আবার ব্যাক করব। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির, আমি আপনার কাছে সবার শেষে এসেছি। এটার বিরুদ্ধে কোনো ইয়ে নাই আমার বন্ধু? জি ডক্টর মাসুদ, আপনি বলেন। আমার কোশ্চেনটা হচ্ছে যে দেয়ার শুড বি এ রেগুলেশন অ্যাবাউট ইট, কারণ ধরেন ডক্টর মাসুদ আপনার অডিওটা কি আপনি একটু ঠিক করবেন? আপনার ওয়াইফাইটা কি আবার একটু রিকানেক্ট করেন ডক্টর মাসুদ। আইনটা আছে কিনা জানতে চাচ্ছি আপনার কাছেও, হাসান নাসির কাছেও। কার্ড রিভোক আমি ব্রিগেডিয়ার জন্য হাসান নাসির ওনার কাছে যাচ্ছি। আপনি একটু আপনার দয়া করে ওয়াইফাইটা একটু ফিক্স করেন, ওয়াইফাই এবং মাইক্রোফোন। আপনি স্লো হয়ে যাচ্ছেন, কেটে যাচ্ছে আপনার কথা। ওকে ব্রিগেডিয়ার হাসান নাসির, আপনাকে আমি একটা কথা এমনি জিজ্ঞাসা করি, কাউকে যদি পিএনজি করতে হয়, এটা রিকমেন্ডেশনটা কি আর্মি হেডকোয়ার্টার থেকে মিনিস্ট্রি অফ ডিফেন্সে পাঠানো হয়? এটাই কি প্রোটোকল? এটার প্রোটোকলটা কি? তারা কিভাবে পিএনজি করতে পারে? আপনাকে প্রথম কথাটা হচ্ছে যে পিএনজিটা বৈধ কিনা, এটা প্রথম প্রশ্ন করতে হবে। জি প্লিজ। এটা এই সংক্রান্ত কোনো আদেশ নির্দেশ বা কোনো ইনস্ট্রাকশন, লজ, বাই লজ কোথাও আছে কিনা? আমাকে কালকে একজন আমার শুধু না, বাংলাদেশ সেনাবাহিনীর একজন সর্বজন শ্রদ্ধেয় সেনাপ্রধান আমাকে রিং করেছিলেন যে কি ঘটনা ঘটেছে, তুমি এটা নিয়ে, তোমাকে আমি নিয়ে যাব কিনা সেনাপ্রধানের কাছে। আমি বললাম স্যার, প্রথম আপনি আমার পিএনজি ওঠানোর জন্য আমাকে কোথাও নেওয়ার প্রয়োজন নাই। পিএনজি বিষয়টা আইনসঙ্গত কিনা, এটা বৈধ হবে, এটা একটা রাজনৈতিক অস্ত্র হিসেবে দীর্ঘদিন ধরে ব্যবহার হয়ে আসছে এবং এটার সর্বোচ্চ অপব্যবহার হয়েছে গত 16 বছর। এবং জঘন্য রকম, যেরকম গুম, খুন, হত্যা, জেল, জরিমানা, এটা কিন্তু অতীতে হয় নাই, যেটা গত 16 বছরে হয়েছে। এই ধরনের পিএনজিটা ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে, যার কোনো অপরাধ পাওয়া যায় নাই, তার বিরুদ্ধে এটা ব্যবহার করা হয়েছে। এই বিষয়টা হচ্ছে যে এটা একটা ডিপ্লোম্যাটিক সার্কেলে, এটা আমরা কালকে যে সেমিনারটা করেছি প্রেস ক্লাবে, ওখানে আমরা একজন ডিপ্লোম্যাটের থেকে এক্সপ্লেনেশনটা পেয়েছি, উনি খুব সুন্দরভাবে দিয়েছেন, অ্যাম্বাসাডার সাকিব আলী। উনি বলেছেন যে যেহেতু ডিপ্লোম্যাটসরা একটা দেশে একটা ইমিউনিটির মধ্যে থাকে, ডিপ্লোম্যাটিক ইমিউনিটির মধ্যে, সেই দেশে কোনো শৃঙ্খলা পরিপন্থী বা দেশ বিরোধী কোনো কার্যক্রম করলে তার বিরুদ্ধে ওই দেশ কোনো মানে যে হোস্ট কান্ট্রি কোনো অ্যাকশন নিতে পারে না। তো তাদের একমাত্র উপায় হচ্ছে তাকে অবাঞ্ছিত ঘোষণা করা, তখন যে কান্ট্রি অফ অরিজিন বা যে কান্ট্রির সে সিটিজেন, ডিপ্লোম্যাট, তখন তো ওই দেশ তাকে ফেরত দিতে বাধ্য হয়। এটা হচ্ছে যে এক্স্যাক্টলি ইট ইজ এ টার্ম, ইউ সি দি ডিকশনারি, এটা ওইখানে বলুন। আমার এখন যখন উনি আমাকে প্রশ্ন করলেন যে এটা কি আমাদের কোনো বইয়ে নাই, আমি বললাম স্যার আমি কোনোদিন পাই নাই। আমাদের একটা আইনের বই হচ্ছে প্রথম MBAL, ম্যানুয়াল অফ বাংলাদেশ মিলিটারি ল ছিল পাকিস্তানে, ওইটা আমরা আর্মি ল করেছি। আর হচ্ছে আর্মি রুলস রেগুলেশন, আর একটা আর্মি রুলস ইনস্ট্রাকশন, এই তিনটা বই আমাদেরকে
পুরা সেনাবাহিনীকে গাইড করে, যেটা ব্রিটিশরা করে গেছিল। এটা কিন্তু সেই ব্রিটিশ আইনটা ব্রিটিশ ইন্ডিয়ান আর্মিকে কন্ট্রোল করার জন্য। জেনারেল নাসির, আপনি কি আর্মি অ্যাক্ট 1952 ব্রিটিশরা যেটা করে গেছে, আপনি কি এটার কথা বলছেন? এটা 52টা পাকিস্তান যেটা অ্যাডাপ্ট করেছিল, বাট এটা কিন্তু অরিজিনাল ব্রিটিশ ইন্ডিয়ান আর্মির একটা ল বুক ছিল। ওটা কত 19, ওইটা আমার ঠিক ওইটা দেখতে হবে, এটা ইট কুড বি 1913 বা 1922 এই ধরনের কিছু। ওইটাকে পাকিস্তান রিপ্রিন্ট করে ব্রিটিশ ইন্ডিয়ান আর্মি কেটে পাকিস্তান আর্মি করছে। আমরা কি করছি 71 সালের পরে আর কোনো কিছুই করি নাই, জাস্ট পাকিস্তান কেটে বাংলাদেশ করছি। দিস ইজ আওয়ার অ্যাচিভমেন্ট, দিস ইজ দি চেঞ্জ দ্যাট উই মেড ইন 54 ইয়ার্স। এখন আমার প্রশ্ন, আমি ওনাকে বলছি স্যার পিএনজিটা অ্যাজ ইস্যু অ্যাজ এ হোল আপনাকে ডিল করতে হবে, নট পিএনজি অফ হাসান নাসির। কারণ এখন একটা এই সুযোগ, এইটা থেকে একটা সুযোগ এসছে যে সত্যিকারের সশস্ত্র বাহিনীতে এই আইনের অপব্যবহার হয়েছে কিনা, এই ব্রিটিশ আমলের আইন বা পাকিস্তানের আমলের আইন এটা হয়েছে কিনা, এটা আমরা গত 11 মাস ধরে এটা নিয়ে বিভিন্ন স্থানে, প্রথমে রাওয়াতে আমরা এটার ব্যাপারে সোচ্চার হয়েছিলাম, তারপরে রাওয়া আমাদেরকে স্পেস দিল না এই বর্তমান চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকে, তখন আমরা বাধ্য হলাম এটাকে প্রেস ক্লাবে নিতে। এখন এটাই আমাদের বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে যে আমরা সেনাবাহিনীর বিষয় নিয়ে প্রেস ক্লাবে যাচ্ছি, বাট এটা তো সেনাবাহিনীর বিষয় না। সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকায় পালিত একটা বাহিনী, যার দায়িত্ব হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা। সুতরাং এই বাহিনী কি করবে না করবে অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করবে। তার কাছে যেটা গোপনীয় বিষয় সেটা হচ্ছে যে সে কি ডেভেলপ করতে যাচ্ছে। প্রথম, সেনাবাহিনী কোনো নতুন অস্ত্র বা গোলাবারুদ ডেভেলপ করছে কিনা এটা গোপনীয়, সে কোনো গোপনীয় অস্ত্র ইম্পোর্ট করছে কিনা এটা গোপনীয়, কোথাও কোনো পরিকল্পনা করছে কিনা দেশের সার্বভৌমত্ব রক্ষার্থে এটা গোপনীয়। কিন্তু আমি আমার সেনাবাহিনীর অর্থ অপপ্রচার করতেছি, অপব্যবহার করতেছি, আমার বাহিনীর ট্রেন্ড অফিসাররা গুম, খুন, হত্যা, দুর্নীতিতে লিপ্ত আছে, এটার জন্য তো অবশ্যই জনগণের কাছে জবাবদিহি করতে হবে। আমার দেশের জনগণ তো তাদের ট্যাক্সের টাকা দেয় নাই আমাকে দুর্নীতি করার জন্য। এইটাই আমরা বোঝাতে পারছি না গত 11 মাসে, যে গত 16 বছরে যে ব্যাপক মানে বেআইনি কার্যক্রমে লিপ্ত হয়েছে একটা খুব সীমিত সংখ্যক অফিসার। আমি বলেছি, ওই দিন আমি বলেছিলাম 21শে আগস্ট রাওয়াতে যে পিএনজি অবৈধ, এটাকে বাতিল করতে হবে। ওকে, আমার উপরে আসছে, তো আই এম হ্যাপি যে এই এখন আমাকে যখন বলছে চলো আমি সেনাপ্রধানের কাছে নিয়ে যাব তোমাকে পিএনজি কাটানোর জন্য, বলে স্যার আই এম নট ওয়ারিড অ্যাবাউট মাই পিএনজি। আমি আপনাকে অনুরোধ করব আপনি যাচাই করবেন স্যার এই পিএনজিটা কোনো বৈধ কোনো আদেশ কিনা। আই হ্যাভ আর্নড দিস ফেসিলিটি টু এন্টার এন্ড অ্যাভেল সাম, লাইক আমার পেনশন যেমন মেডিকেল ফেসিলিটি, এটা বাংলাদেশের জনগণের 0.0001% এই এক্সট্রা প্রিভিলেজ পায়। আমি তো মনে করছি আমাকে পিএনজি করে আমাকে 18 কোটি জনগণের সারিতে আনা হয়েছে। আই ডোন্ট ওয়ান্ট টু গো ব্যাক টু দ্যাট মাইনরিটি প্রিভিলেজ এন্ড ইল প্রিভিলেজ। আপনি যেটা ভাকু বলতেছেন, যা রাজাকারের না বলে ভাকু বলতেছেন, আমি ওদের দলে যেতে চাই না। আই এম হ্যাপি দ্যাট আই এম আউট অফ দ্যাট গ্রুপ। I do not want my PNG to be removed if the PNG is not checked if it is legal or not legal. Thank you. Okay. ওকে, ডক্টর মাসুদ রহমান, অনেকক্ষণ আপনি কিছু একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু একটা কথা আমি আর আপনি আলোচনা করতে পারি, যেটা নিয়ে আমি আব্দুল্লাহ আল মামুনকেও জিজ্ঞাসা করব। এই প্রভিশনটা আর্মিতে গত 54 বছর ব্যবহার করা হয়েছে, এর স্পেসিফিক কোনো ডেফিনেশন নাই, স্পেসিফিক কোনো প্রোটোকল নাই যে হোয়াই অ্যান ইন্ডিভিজুয়াল আর্মি অফিসার ইজ গোয়িং টু বি ডেজিগনেটেড অ্যাজ পিএনজি। এখন সাবজেক্টটা কি এই যে কাউকে মিউটিনির জন্য এটা করা হতে পারে, অথবা কেউ অ্যান্টাই সোশ্যাল এমন কিছু করেছে এজন্য তাকে করতে পারে, অথবা কেউ কমিটেড ক্রাইমস ইন মোরাল টার্পিটিউড এজন্য তারা করতে পারে। কিন্তু যা কিছুই করে ওই ব্যক্তিকে একটা অর্ডার টু শোকজের মাধ্যমে তাদেরকে আত্মপক্ষ সমর্থন দেওয়ার কথা, সংবিধান এটা দেয়, কিন্তু ওনার ক্ষেত্রে কোনোটাই দেওয়া হয় নাই। এর বাইরেও ডক্টর মাসুদ আপনি বোধহয় কিছু একটা অ্যাড করতে চাচ্ছিলেন, কিছু একটা জানতে চাচ্ছিলেন, প্লিজ ডু। মোস্ট অফ দ্য পয়েন্টস আপনি টোল্ড। যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে জিম অ্যাকোস্টা ইজ এ ভেরি রিনাউন্ড সিএনএন জার্নালিস্ট। জি আমি জানি। তার সঙ্গে আমি জনতার জন্য বলছি আর কি, তার সঙ্গে প্রেসিডেন্ট, আপনি এটা ডিটেলস ব্যাপারটাই জানেন, প্রেসিডেন্ট ট্রাম্পের ফার্স্ট টার্মে
বিরাট এক প্রশ্ন করা নিয়ে ঝগড়া হলো। তখন প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রেস কার্ড of to the White House revoke করলো। He cannot come back to White House. In other words, he's a PNG to White House. তখন he came out and he sued, and the court ordered him back to White House. President could do nothing. True, it was a paramount order. Yes, I remember that one. এই যদি হয় আইন, at least আমেরিকাতে আইন দেখছি, আমাদের দেশে কি এই আইনের ছিটে ফোটাও নাই নাকি? This can be challenged. This should be challenged. আমি আমার বন্ধুকে জিজ্ঞেস করব, বা once again I'll call him honorable Brigadier General. I will ask him that did you pass through any kind of legal are you trying to do? তাদের অনেকগুলো ভুল আছে। আমরা সাধারণ মানে আইনবিদ না হয়েও যেটা বুঝি, মামুন ভাই ভালো বুঝবেন, সাধারণ জিনিস যেগুলা, যে এখানে কোনো প্রপার রিজন উল্লেখ করা হয় নাই, এখানে কোনো তাকে ইনফর্ম করা হয় নাই, তাকে ডিফেন্ড করার কোনো নিজেকে সেলফ ডিফেন্ড করার জন্য কখনো ডাকা হয় নাই, উইদাউট এনিথিং। এবং the term is not even there existing in army books or anywhere. Out of book একটা টার্ম নিয়ে দিয়ে দেওয়া হলো। This should be challenged, and আমি মনে করি যে people are এগিয়ে আসা উচিত সমস্ত মানুষের, যে why this sort of things will be done. PNG করবেন ওই 6 জনকে করেন ভারতের, make them PNG করলে আপনার যে সমস্ত আর্মি অফিসার এখনো রয়েছে আপনার সাথে, those who are directly linked with killing, এবং তারা বিদেশে পালিয়ে যাচ্ছে, আই গ্যারান্টি আমেরিকায় থাকতে পারবে না। আই গ্যারান্টি দ্যাট। বুঝতে পারছেন? আপনারা যা খুশি তাই করে যাবেন, সমস্ত দুনিয়ার মানুষ সহ্য করবে। ইটস নট গোইং টু হ্যাপেন লাইক দ্যাট। পিপল শুড কাম আউট অ্যান্ড সে দ্যাট, যে এই ধরনের এরকম দু একটা অ্যাকশনের সময় এই মানুষ জেগে যায়। দ্যাট ওয়ান ইজ হাসান নাসির's অ্যাকশন। Why the hell Brigadier Hassan Nasir has got to be PNG? Why? What did he do? What is his fault? Anyway, জিম অ্যাকোস্টা যদি তার কেসে জয়লাভ করে আমেরিকান প্রেসিডেন্টকে থামিয়ে দিয়ে তার নাকের উপর দিয়ে আবার ব্যাক টু হোয়াইট হাউস আসতে পারে, দেন আই থিঙ্ক হাসান নাসিরও আইনগতভাবে আইনের কাছে গিয়ে এগেন এটাকে ঠিক করে এগেন হি ক্যান গেট হিজ স্ট্যাটাস ব্যাক। ওকে, ডক্টর মাসুদ, আপনাকে আরো একটা কথা বলি। ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির উনি রাজনৈতিকভাবে কোনো দলের সদস্য কিনা আমি জানি না, কিন্তু এ ধরনের ডক্টর ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরকে যে পিএনজি করা হয়েছে অন্যায়ভাবে, এত বড় একটা অন্যায় কাজ হয়েছে। রাজনৈতিকভাবে কোন রাজনৈতিক দলের নেতা সেনাপ্রধান সম্পর্কে একটা মন্তব্য করে না, স্পেশালি বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আপনার কাছে কি এটা বিমাতা সুলভ আচরণ মনে হয় না যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের বিরুদ্ধে যেসব লোকজনরা কাজ করছে তাদেরকে নিয়ে কোনো মন্তব্য করবে না? ভারত বাংলাদেশ সম্পর্কে অপপ্রচার করে, বিএনপির সাউয়া এটা নিয়ে কোনো কথা বলে না। বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে ভারতে গ্লোরিফাই করা হচ্ছে বলে লালমনিরহাটে এয়ারপোর্টকে মডার্নাইজ করতে দেওয়া হবে না চায়নাকে। এক্ষেত্রে ওয়াকারুজ্জামান বলেছে সার্বভৌমত্ব বিরোধী বিদেশি কোনো সত্তাকে দেশের অভ্যন্তরে প্রবেশাধিকার দেওয়া যাবে না। কে বলছে? ওয়াকার। বাংলাদেশের মিডিয়া এটা প্রচার করে না, কিন্তু ভারতের মিডিয়া এটা প্রচার করে। এখন বিএনপির সাউয়া প্রতিদিন দেশের মূলনীতি নিয়ে, চলমান নীতি নিয়ে যেখানে যায় মাস্তানি কইরা বেড়াইতেছে, অথচ বিএনপির অন্যান্য নেতারা মনে হয় হাতে একটা ফিতা বাইন্দা নিজেদেরকে হিজড়া ডিক্লেয়ার করছে। এখন আমি ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের সাবজেক্টটাকে আমি বলবো না যে দিস ইজ এ ন্যাশনাল ইস্যু, বাট ইট উইল বিকাম এ ন্যাশনাল ইস্যু ইফ সামওয়ান ইজ নট গোইং টু ইন্টারভিন ইনটু দিস সিচুয়েশন। হোয়াট ডু ইউ থিংক? না, আই থিংক ইট শুড বি এ ন্যাশনাল ইস্যু, কারণ এটা তো সাধারণ একটা ব্যাপার না। আপনি একজন নিবেদিত প্রাণ দেশপ্রেমিক ব্রিগেডিয়ার জেনারেল টু দ্যাট ওয়ান অফ দ্য হাইয়েস্ট র্যাঙ্কিং অফিসার্স, আপনি ইচ্ছা হলো আপনি বলে দিলেন পিএনজি বিকজ ইউ আর সার্ভিং দি পারপাস অফ ইন্ডিয়া। ও দোষ কি? ওনাদের দোষ কি? ওনাদের দোষ হচ্ছে যে ওনারা নিজেদের পক্ষে, নিজেদের উপরে যেই অন্যায়গুলো হয়েছে সেটা নিজেরটাও চায় না। হি ডাজন্ট ওয়ান্ট হিজ ওন থিং ব্যাক। অল হি ওয়ান্টস যে তার সাথে সাথীরা, তার জুনিয়র্সরা, অনেক অফিসাররা যা সত্যি কথা বলার জন্য তাদেরকে বের করে দেওয়া হয়েছিল। দোজ থিংস আর
reversing now. In all cases, why not an army? সমস্ত কেসের রিভার্স হচ্ছে, আর্মিতে না কেন? ইউনূস সাহেবের পরিচিত ছাত্রী ব্যাক টু সিনিয়র সচিব ছিলেন, জয়েন্ট সেক্রেটারি যখন চলে আসেন, ব্যাক করে দেওয়া হয়েছে তাকে আবার। তোমার ব্যাক হচ্ছে, আমি তো একটা এক্সাম্পল দিলাম। I can sit down here and give you examples after example যেটা হচ্ছে। Why this reversal should not happen in case of army? তো সেটাই তাদের কথা ছিল। এই কথার জন্য this punishment is not acceptable. This is totally illegal. আমার মনে হয় লতে যাওয়া উচিত, লিগালি ফাইট করা উচিত। These are the reasons that they shouldn't have done it and that this order has to be revoked. আর আমি অবাক হব না এখন থেকে কয়েক বছর পরে আপনার সাথে আবার এখানে বসে বলতে যে আজকের যে যারা এটা করেছে they are many of them are PNG in the government. That will happen. I agree with you. No, আমি এটা ডিসএগ্রি করব। PNG না, they should be tried legally under the law of the land. No more PNG. আচ্ছা, আমি 100% correct, মানে আমি ওটাকে অ্যাভয়েড করি নাই, that should be done, but আজকের PNG তাদের ঘরেও আসবে আর কি। তারা ওই থেকে যদি কেউ বেরিয়েও আসে তাও সে PNG হয়ে যাবে। ওকে, আমি ব্যাক করছি। ওকে ডক্টর মাসুদ, আমি ব্যাক করছি। অ্যাডভোকেট কাজী আব্দুল আল মামুন, আপনাকে একটা কথা আমি জিজ্ঞাসা করি। সবাই বলছে ইউনূস সাহেব কিছু করছেন না কেন, সবাই বলছে ডক্টর খলিল কিছু করছেন না কেন, সাবজেক্টটাই। এখন আমিও বলছি ওনারা কেন কিছু করছেন না কেন। সমস্যা একটা জায়গায়, সে এমন একটা সিন্ডিকেট তৈরি করেছে, এটাকে বলে ইন্ডিয়ান সিন্ডিকেট, আর আমি বলি ভাকু। বাই দ্য ওয়ে, অনেকে চিন্তা করতে পারে আমি ভাকু কাদেরকে বলছি। গতকালকের আমি লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান ওনাকে নিয়ে যখন ইন্টারভিউ করছি, উনি বলছে ভারতীয় রাজাকার। তো আমি বললাম যে ভারতের হয়ে যারা কাজ করে বাংলাদেশের অভ্যন্তরে, আমি রাজাকার শব্দটাকে ব্যবহার করব না। রাজাকার শব্দ তাদের ক্ষেত্রে যদি ব্যবহার করি, এই শব্দটার অপব্যবহার হবে এবং রাজাকার শব্দটাকে অসম্মান করা হবে। তাইলে তাদের নাম কি হবে? এদের নাম হবে ভাকু অথবা ভাসু, মানে ভারতীয় কুত্তার বাচ্চা অথবা ভারতীয় শুয়োর, এই দুইটার একটা বলি। তো একটা কথা আমি আপনার কাছে জানতে চাচ্ছি, আইনগতভাবে পিএনজির কোনো স্পেসিফিক ইন্টারপ্রিটেশন আর্মি বুকে নাই, এবং আরো একটা কথা, জুডিশিয়াল প্রসেসেও পিএনজি কে খুব একটা অ্যালাউ করে না, কারণ এটা নিয়ে আমি গতকালকের অনেক ঘাটাঘাটি করছি, যেটা নিয়ে আমি আলোচনা করব। এখন পিএনজি কাউকে যদি অবাঞ্ছিত কোথাও ঘোষণা করা হয়, এই ঘোষণা করার আগে নরমাল একটা প্রোটোকল আছে। প্রোটোকলটা হলো ওই ব্যক্তিকে আগে আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দেয়, স্পেসিফিক প্রবলেম গুলো তো জিজ্ঞাসা করে যে তুমি এটার সাথে ইনভলভ, এটার সাথে ইনভলভ, এটার সাথে ইনভলভ। আপনাকে আমি ঠান্ডা মাথায় বলি, ডক্টর মাসুদ একটা কথা বলেছে, সিএনএন এর জিম আকস্টা, তাকে ডোনাল্ড ট্রাম্প বলছে যে you obstruct the US president to communicate with the citizen. That was not true at all. ডোনাল্ড ট্রাম্প এই লাইনটা ব্যবহার করেছে, কিন্তু কি করেছে জানেন? এটার জন্য ডিস্ট্রিক্ট কোর্টেও যেতে হয় না, স্টেট কোর্ট বলছে দ্যাটস ভায়োলেট দ্য রাইটস অফ এন ইন্ডিভিজুয়াল এন্ড ইউএস সিটিজেন। সাথে সাথে হোয়াইট হাউস থেকে এটাকে বাদ দেওয়া হয়েছে, বলছে না না, জিম আগস্টা হি ক্যান কাম এন্ড আস্ক এ কোয়েশ্চেন। নাও জেনারেল হাসান নাসিরকে যখন পিএনজি ডিক্লেয়ার করছে, কোনো ফর্মালিটিস ব্যবহার করা হয় না, জাস্ট গোপনে গোপনে তৈরি করে। এই রাওয়া ক্লাবে একটা ক্লাউন আছে, একটা শুয়োর আছে, তার নাম কর্নেল হক, তাকে দিয়ে একের পর এক লোকজনদেরকে কল করানো হয়েছে। আপনার কি মনে হয় না যে বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো কেস করা যায় না, কিন্তু আব্দুল হক নামের এই ক্লাউন, সে তো কোনো জায়গার এই মুহূর্তে হি ইজ নট হোল্ডিং এনি পজিশন অফ বাংলাদেশ আর্মি, তাকে তো এভাবে আটকে দেওয়া যায়, রেসপন্সিবল করা যায় নাকি করা যায় না? অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। শুনেন মাসুদ ভাই, আপনারা দুইটা জিনিসকে বোধহয় একটু গুলিয়ে ফেলছেন। একটা হলো যে পিএনজি এটা কোনো আইনের বৈধতাই নাই, যেটা ব্রিগেডিয়ার হাসান নাসির সাহেব পরিষ্কার বললেন। আর 2 নম্বর হলো হাইকোর্টে উনি যদি একটা রিট পিটিশন করে, হ্যাবিয়াস কর্পাস ল যেটা আছে, ফান্ডামেন্টাল রাইটস গুলো,
এটা করলেই শোকজ নিশ্চিত হবে। এবং এটার সাথে সাথে শুনি একা না, যাদের যাদের করা হয়েছে, যে এই সমস্তগুলির বিরুদ্ধে কোর্ট এই মুহূর্তে একটা তার একটা অবজারভেশন দিতে বাধ্য। কাজে এটা যে কোনো ফান্ডামেন্টাল রাইটস, এটা হাইয়েস্ট পারপাস বলা হয়। তো এখন আমি বলবো এই আইনটাকে, মামুন ভাই, বাংলাদেশ আর্মির একটা অলিখিত একটা ইনস্ট্রাকশন তারা তৈরি করেছে, সেখানে বলছে কোন সিটিজেন যদি অর্গানাইজেশন অফ আর্ম ফোর্সেস সার্ভিসেস ওখানে যদি কমপ্লেইন করতে চায়, তাইলে প্রথমে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাবরে অথবা স্পেসিফিক বাহিনী প্রধানের কাছে ওই কমপ্লেইনটা করতে হবে কোর্টে যাওয়ার আগে। আপনারা যদি এই অ্যাভিনিউ ওই বাহিনী প্রধানের কাছে করার পরে ওই বাহিনী প্রধান তার ইনভেস্টিগেশন করাবে, এখন ওই রিপোর্টটা যদি ওই বাহিনী প্রধানের নিজের এগেইনস্টেও হয়, তাইলেও প্রতিরক্ষা মন্ত্রণালয় তো আগে যাবে বিফোর দ্য কোর্ট। আপনি যেটা বলেছেন আমি আপনার সাথে একমত, কিন্তু বাংলাদেশ হচ্ছে একমাত্র কান্ট্রি যে আপনি হাইকোর্ট, সুপ্রিম কোর্ট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে যদি হ্যাবিয়াস কর্পাস করতে চান, তাইলে আগে বলতে হবে যে তুমি এই প্রোটোকল গুলা ফলো করছো কিনা। তো বাংলাদেশের কোন হাইকোর্টের বিচারপতি বা সুপ্রিম কোর্টের বিচারপতি এই হ্যাবিয়াস কর্পাসের শুনানি করতে চাইবে না। আমি ভুল হইলে আপনি আমাকে কারেক্ট করেন। দেখেন, ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির এখন উনি সিভিলিয়ান পারসন, রাইট? ওনার এখন স্ট্যাটাস একটা সাধারণ সিভিলিয়ান, ওনার কোনো বাইন্ডিং নাই যে উনি এখন সার্ভিসে থাকতেন তাহলে সেই সার্ভিস রুল অনুযায়ী সেটা যেতে পারতেন, কিন্তু এখন উনি একটা সাধারণ নাগরিক এবং ওনার দীর্ঘদিন চাকরি করার পরে যেসব ইউনিটিস সাংবিধানিক ভাবে যে আর্মি কোড গুলো পাস হয়েছে, সেই আর্মি ল অনুযায়ী ওনার যে রাইট গুলো আছে, উনি চিকিৎসা পাবেন, উনি বেতন ভাতা পাবেন, যা কিছু আছে, মানে রিটায়ারমেন্ট ভাতা পাবেন। তো এই জিনিসটাকে ভায়োলেট করা মানে তো হিউম্যান রাইটস, মানে ফান্ডামেন্টাল রাইটস গুলো করা যায়। তো উনি যদি এখন সার্ভিসে থাকতেন তাহলে উনি বাইপাস করে যেতে পারতেন না, এক নম্বর। এবং শুধু তাই নয়, এইটাকে সাথে সাথে আরেকটা কজ দরকার যে আপনার বর্তমান যে সেনাপ্রধান, সে একের পর এক সংবিধান ভায়োলেট করে যাচ্ছে, সে সম্পূর্ণ রাজনৈতিক ব্যবস্থাকে করে যাচ্ছে। 626 জনকে যারা খুনি, দাগাইনি, আসামি, এটা সে তাকে আশ্রয় দিয়েছে, এই সবগুলোকে একসাথে করা যেতে পারে। এবং বাংলাদেশে যেসব পলিটিশিয়ানরা আছে, সো কল্ড ইন্ডিপেন্ডেন্ট যারা নাকি বলে, তারা সব ভারতের গোলাম হয়ে গেছে। কি সরকারি দল, কি বিরোধী দল? বিরোধী দল নাই বাংলাদেশে, বিরাজনীতিকরণ চলছে একেবারে শেখ মুজিব থেকে শুরু করে একবার সব হাসিনা পর্যন্ত। কাজেই এখন যদি আপনি বলা হয় একটা লোকরে বিনা বিচারে কাউকে অ্যারেস্ট করা যায় না, ওই যে স্পেশাল ল করে গেছিল শেখ মুজিব, বিনা বিচারে, মানে ব্রিটিশরাও কখনো কাউকে বিনা ওয়ারেন্টে কাউকে অ্যারেস্ট করতে পারতো না। এবং এরকম একটা আইন ছিল যে রাত্রেবেলা কাউকে অ্যারেস্ট করতে, অপেক্ষা করতে হতো ব্রিটিশ আমলে, যে সকাল হবে তারপর বাসায় সার্চ ওয়ারেন্ট যাবে। এখন আমাদের আইনের শাসন আমরা নাই, বিচার ব্যবস্থার আমরা ভুলে গেছি। এখন যদি উনি এইভাবে বলেন যে উনি একজন রিটায়ার্ড পারসন এবং উনি একটা সাধারণ নাগরিক, তো সেই হিসাবে তার ফান্ডামেন্টাল রাইট, যেটা আমি শুরুতেই বলেছিলাম, যে স্ট্রেট গ্রস ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস, এই পয়েন্টে আমার মনে হয় চেষ্টা করা যেতে পারে। এবং শুধু তাই নয়, এটা আব্দুল হককে যে নাকি তার বিরুদ্ধে করা যায়, যে বৃহৎ কথা বলে যাচ্ছে, তো তার বিরুদ্ধে বলা যায়। এবং আব্দুল হককে বলা যেতে পারে সে যে রাওয়ার যে চেয়ারম্যান হয়েছে, তারও তো সে দায়িত্ব পালন করছে না। রাওয়ার ইন্টারনাল কতগুলি কোড আছে, কারণ রিটায়ার্ড অফিসার মধ্যে উনি একজন ভিকটিম অফিসার। তো আমার মনে হয় এটা আইনের দিক থেকে যেতে পারে। আর রাজনৈতিক ভাবে যারা সোচ্চার আছেন, জাকব মিল্টন ভাই যেভাবে বলছেন, এখানে কর্নেল হাসিনুর আমি দেখছেন যে 2 দিন আপনি গতকাল কথা বলছেন, সুন্দরভাবে কথা বলছেন। আমার মনে হয় দেশের মানুষ এখন মনে করছে যে 3রা আগস্টের পরে যে বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হয়েছিল, তো এটাও একটা বৈষম্য। আর তাছাড়া যে পিএনজি টার্মটা যে পার্সোনাল নন গার্ড, এটা কূটনৈতিক টার্ম হিসেবে আমরা জেনে গেছি। তারপরে রাজনৈতিক ভাবে বলতে অবাঞ্ছিত ব্যক্তি, এটা তো কোনো আইনই না, এটাকে অ্যাবিউজ করা হচ্ছে। ধন্যবাদ। ওকে, আমি আজকের বিষয়টাকে কনক্লুড করার জন্য আমি সর্বশেষ আমার একটা কনক্লুশন আমি দেব। আমি অ্যাডভোকেট কাজী আব্দুল আল মামুনকে যে কথাটা বুঝাতে চেষ্টা করেছি, এটা শুধু আর্মির লোকজনের না, হোয়াট অ্যাবাউট এ সিম্পল সিটিজেন অফ বাংলাদেশ, তাদের যদি কোনো প্রবলেম আর্মিতে থাকে তাদেরকেও সেম প্রোটোকল মেনটেনের কথা বলা হয়েছে।
আমি গতকালকে মিনিস্ট্রি অফ ডিফেন্সের কতগুলো গাইডলাইন দেখছি। ওই গাইডলাইনে বলছে whether you are retired army personnel or a normal citizen, general citizen of Bangladesh, আপনি আর্মি সম্পর্কে সরাসরি আর্মি চিফকে, বিমান বাহিনীর প্রধানকে কাউকে সু করতে পারবেন না। ওখানে একটা ডেজিগনেশন লাগানো আছে। হাওয়েভার আমি একটা রাস্তা জানি, যে রাস্তাটা নিয়ে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসিরের সাথে আজকে শোয়ের পরে ব্যক্তিগতভাবে আমি কথা বলবো, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আমরা অন্যদিকে যাই। মীরা, আপনাকে একটা কথা জিজ্ঞাসা করি। বাংলাদেশের জাতীয়তাবাদী দল কন্টিনিউয়াসলি নির্বাচন 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 নির্বাচনের কথা বলছে। এই মুহূর্তে বাংলাদেশের নির্বাচন করার অর্থ একটা, যে আমরা আগে পুরানো যে রদ্দিমাল আছে গত 54 বছরের রাজনীতির নামে চোর নীতি, অর্থাৎ এই মুহূর্তে নির্বাচন দিয়ে ওই চোর নীতির মাধ্যমে আবার পুনঃপ্রবেশ করা, এটা হইতেছে একটা রাস্তা। আর একটা রাস্তা হচ্ছে নতুন একটা সংবিধানকে সেট আপ করে ভারতের প্রভাব মুক্ত একটা নীতিমালা তৈরি করে আমরা সামনে এগোনো। এখন আমিও, সবাই যারা নির্বাচনের দাবি করছে, আমিও নির্বাচন চাই, কিন্তু এই দুইটা বিষয়ের উপরে আগে আমি গণভোট চাই। গণভোটটাও তো নির্বাচন, গণভোটটাও তো জনগণের রায়। তো আমরা জনগণের কাছে যদি আগে গিয়ে বলি যে জনগণ, আমরা কি এই 54 বছরের রাজনীতির নামে চোর নীতিতে ব্যাক করব, নাকি আমরা নতুন সংবিধান করে ভারতের প্রভাব মুক্ত একটা নীতিমালায় আমরা দেশকে চালাবো, তাদের গণভোট নিলে আপনার কাছে এটা লজিক্যাল মনে হয় কিনা নিরুনিরা? জি, অফকোর্স আমার কাছে লজিক্যাল মনে হয়, কারণ এখন যেটা মানে ইলেকশন যেটা বলছে, এবং দলীয়ভাবে নির্দলীয়ভাবে বা যারাই বলছে যে এখন ইলেকশন, বাট আমি মনে করি না এখন কোনো ইলেকশনের দরকার আছে আমাদের দেশে। কেন দরকার নাই, এটা যদি আপনি সে 5ই আগস্ট থেকে চিন্তা করে অদ্যাবধি যদি আপনি একটা কনক্লুশনে আসেন যে কি কি বাধা আমরা মানে ফেস করে আসছি এবং বর্তমানে কোন অবস্থায় আমরা আছি, এটা যদি একটু কম্পেয়ার করেন, শুধু যেই 11 মাস সেটা না, আপনি যদি সেই 54 বছরেও যদি ফিরে যান, যে ভারত নীতির কথা যেটা বলা হচ্ছে, আপনি যদি সেটাও চিন্তা করেন এবং আমাদের সংবিধান নিয়ে যদি কথা বলেন এবং আমাদের দেশের পলিটিশিয়ানদের নিয়ে যদি কথা বলেন, তাহলে আমি মনে করি যে এই মুহূর্তে কোনো নির্বাচন আমাদের দেশে হওয়া উচিত না। কেন উচিত না, এটা বাংলাদেশের প্রতিটা জনগণ জানে, বাংলাদেশের প্রতিটা পলিটিশিয়ান তারা জানে যে তারা কোন পথে যাচ্ছে এবং কেন তারা আজকে এই গান গাচ্ছে, সেটা তারা নিজেরাও জানে। এখন তাদেরকে সজাগ আপনি করতে পারবেন না, কারণ তারা এমনিতেই সজাগ আছে। এখন আমরা বিভিন্ন ওয়েতে বিভিন্ন জায়গা থেকে যে কথাই বলি না কেন, তাদের কানে সে শব্দগুলো যায় না। একটা কথা আপনি খেয়াল করেছেন, আমরা প্রায় বলি ভারতীয়রা আমাদের দেশে ঢুকে কি কইরা, ভারতের প্রভাবটা কেমনে আমাদেরকে ইনফ্লুয়েন্স করে। আমরা নিজেরাও চায়ের আড্ডায়, গ্রামে গঞ্জে, অফিসে, আদালতে আমরা বলি ভারতীয়রা কিভাবে ঢুকে। আজকে নিরা একটু চিন্তা করে দেখেন তো, বাংলাদেশে ভারতের ইনফ্লুয়েন্সকে ব্যবহার করে সালাউদ্দিনের মতো লোক পুরা বিএনপি নিয়ন্ত্রণ হাতে নিয়ে নিছে। ভারতের একটা পলিসিকে অ্যাডপ্ট করার জন্য বাংলাদেশের রুমিন ফারহানার মতো 2 টাকার বটতলার উকিল, মাসুদ কামালের মতো লোকজনরা, ময়লা রনির মতো লোকজনরা, ফজলুর রহমানের মতো লোকজনরা, তারা বলে যে ভারত আমাদের সাথে যোগাযোগ করবে নির্বাচিত প্রতিনিধিদের কাছে। তারা অন্য কোন দেশের কথা বলে না, নির্লজ্জ প্রস্টিটিউটদের মতো বলে, ও ভারত বলছে আমাদের নির্বাচিত প্রতিনিধিদের সাথে তারা সম্পর্ক করবে, আলাপ আলোচনা করবে। এর অর্থ কি জানেন? অর্থাৎ ভারত আমাদেরকে যা শিখায় দিবে, ভারত আমাদের ভিতরে যে ন্যারেটিভ তৈরি করবে, আমরা ওটার উপরেই দৌড়াবো। তাইলে ভারতের প্রভাব আমাদের ভিতরে কারা আনছে? ভারতীয়রা আনে নাই, মাসুদ কামালের মতো হারামজাদারা আনছে, 2 টাকার উকিল রুমিন ফারহানা আনছে, এই সালাউদ্দিনের মতো বিএনপির সাউয়ারা নিয়ে আসছে। আপনার কি এটা মনে হয় না যে আমাদের? জি, আমার এটাই মনে হয়, কারণ আমরা মানে ওই যে এক কথায় বলতে হয় যে পরগাছা, আমরা সেই অন্যের উপর ভর করে চলতে আমরা পছন্দ করি, আমরা নিজের পায়ে নিজেরা হাঁটতে পছন্দ করি না। এবং নিজের পায়ে নিজে হাঁটলে তার বেনিফিট এবং অন্যের পায়ে হাঁটলে যে বেনিফিট, এটাই আমরা কম্পেয়ার করতে শিখিনি।
কারণ আমরা তো একটা জায়গায় আটকে গেছি। এখন আমরা শুধু আঙুল জাগিয়ে সব সময় দোষ দেই, ও করেছে, ও করেছে, ও করেছে, ও কেন করেছে, ও কিভাবে করেছে। এখনো এটা জানার পর, বোঝার পর কেন আমরা তাকে সুযোগ দিচ্ছি? আমরা একটা জায়গায় স্টপ করতে পারছি না কেন? আমরা যদি মনে করি যে না, এই শত্রু আমাদের এই ক্ষতি করতে পারে, এবং আমরা খুব ভালো করে জানি এই শত্রু আমার মাকে খেয়েছে, আমার বাবাকে খেয়েছে, আমার ভাইকে খেয়েছে, বোনকে খেয়েছে, আমার নেক্সট জেনারেশনও খাবে, সেই শত্রুকে কেন আমরা সরাতে পারবো না? এবং সেই শত্রুর জন্য কেন আমরা আজকে সোচ্চার হতে পারবো না? একটাই কারণ, সেটা হলো আমাদের লোভ। এই লোভ যদি আমাদের মধ্যে থেকে সরাইতে না পারি, আমরা কখনোই এই জায়গা থেকে উঠে আসতে পারবো না। মীরা, আপনাকে আমি একটা অপ্রাসঙ্গিক প্রশ্ন করি, অপ্রাসঙ্গিক। আপনারা জানেন আমি এক সময় কর্নেল হক রাওয়ার যে চেয়ারম্যান, তাকে আমি ইন্টারভিউ করেছি, আপনিও হ্যালো বলছেন। জি জি, আমার সাথে কথা। এই লোকটা আগে আমার কাছে অনেকে ব্যাখ্যা করতো লোকটা ধার্মিক। এখন ধার্মিকতা দেখাইতে দেখাইতে সে ওয়াকারকে মুসা নবী বানায়া ফেলাইছে। এই লোকটা ধার্মিকতা, তাহাজ্জুদ এবং দাড়ি এগুলো দেখাইতে দেখাইতে শেষ পর্যন্ত ওই ক্যাপ্টেন নূরের বউকে ফোন কইরা অসম্মানজনক গালিগালাজ করা শুরু করছে। তো আমাদের সমাজে যদি এই ধরনের লোভী লোকজনদের উপস্থিতি থাকে, তো ওখানে ভারতীয়রা ঢুকবে না তো কি করবে? আমরা তো মনে করি এই ধরনের লোকজনরা ভারতীয়দেরকে রাস্তা দেখাইয়া ঘরের মধ্যে ঢুকাই নিয়ে আসে। আপনার তা মনে হয় না? অবশ্যই, সেটাই তো, এবং এটাই তো করছে, এবং এটাই করা হচ্ছে। এবং এইটার মানে আমরা চোখে যদিও দেখি না, বা আমরা যারা সামনে আসছে, ফ্রন্ট লাইনে আছে, আমরা তাদেরকে হাইলাইট করেছি, এবং তাদের পিছনেও আছে, এবং তাদের কয়েক লাইন পিছনেও আছে যারা পর্যায়ক্রমে অটোমেটিক চলে আসবে। আর এইটা মনে করেন আমাদের পার্শ্ববর্তী দেশ এমন ভাবে ছক করেছে এই বাংলাদেশের উপরে, আপনি একজন বাদ দিবেন, 5 জন দাঁড়িয়ে যাবে। একজনকে বলবে ওকে, একে বাদ দিলাম, একে দিয়ে আমরা কাজ করাবো না, তার পিছনে আরো 5 জন দাঁড়িয়ে যাবে, তার ঘরের লোক পর্যন্ত দাঁড়িয়ে যাবে যে না ভাই, আমরা তোমার জন্য কাজ করব। এটা আপনি কি করে বন্ধ করবেন? এই জন্য কিছু স্পেশাল আইনের কথা বলা হয়েছে, যে আমাদের বাংলাদেশের আইন বিভাগ কেন এই স্পেশাল আইনগুলো সামনে এনে এটার প্রয়োগ করছে না। ওকে, মীরা ভালো বলছেন। একটা আইনের কথা আপনি আমাকে মনে করাই দিয়েছেন। আমি জেনারেল হাসান নাসির আপনার কাছে জিজ্ঞাসা করি, মীরা যে আইনটার কথা বলছে, বাংলাদেশে অ্যান্টি এসপিওনেজ ল স্পেসিফিক কোনো আইন নাই যেটা বলা হয় এটা দ্বারা গুপ্তচরদেরকে বিচার করবে, বা এই প্রোটোকলে গুপ্তচর বৃত্তির দায়ে তার স্থাবর অস্থাবর সমগ্র সম্পত্তি গভর্নমেন্ট অ্যাকোয়ার করবে বা সিজ করবে, এমন কোনো আইন বাংলাদেশে নাই। যেটা আছে 1923 সালের একটা আইনকে মাঝে মাঝে ব্যবহার করা হয়, যার কোনো স্পেসিফিক কোনো কিছু নাই। এখন বাংলাদেশে এই আইন না থাকায় এবং আইনের প্রয়োগ সঠিকভাবে না থাকায় বাংলাদেশে এখন লোকজনরা যদি বলে আমি রয়্যাল লোক, তারা একটু নিজেদেরকে ক্লাস দেখায়, তারা আরো সম্মান পায়। আপনার কি এটা মনে হয় এটা আইন না থাকার জন্য, আইনের প্রয়োগ না থাকার জন্য ভারতের রয়ের লোকজনরা এখন খুব সম্মান নিয়ে মাথা উঁচু করে বাংলাদেশে বাঁচে? আপনার কাছে কি এটা মনে হয়? জি, আপনারই এই ইয়েতে আমি কর্নেল মুদাসসিরের সাথে একটা প্রোগ্রাম করেছিলাম এটার উপরে, যেখানে আমরা দেখেছি ডিজিটাল সিকিউরিটি এবং অফিশিয়াল সিক্রেট অ্যাক্ট, এই দুটাই কিন্তু এই এসপিওনেজ ইস্যুটা ডিল করে না। এটাকে ওর থেকেও কঠিন অস্ত্র হিসেবে দেশের জনগণের উপরে ব্যবহার করা হচ্ছে, ফিকটিশিয়াস কমপ্লেনের উপরে অপব্যবহার করা হচ্ছে। বাট প্রকৃত যারা অপরাধী তারা কিন্তু ছাড় পেয়ে যাচ্ছে, এটা একটা বিষয়। আর আপনি যেটা বললেন এটা 100% সঠিক। এখন কোন গোয়েন্দা সংস্থার মানে চর হওয়া মানে এটা একটা আমার স্ট্যাটাস আপ হওয়া, মানে এটা আমি গর্বের সাথে আমি পরিচয় দিই। মানে আমার মনে পৃথিবীতে একমাত্র দেশ বাংলাদেশ, এরকম এটা বিরল একটা ঘটনা। মানে আমরা কত জঘন্য পর্যায়ে চলে গেছি। এবং এমপি হওয়ার সময় আমরা দেখলাম বাংলাদেশ। আমার কথা এই জিনিসগুলা তো আইন প্রয়োজন নাই, এটা স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী, এদের তো বিচার কোন আইন প্রয়োজন আছে? এই যে ইরান কতজন রাষ্ট্রদ্রোহীকে 3 দিনের মধ্যে ফাঁসি কার্যকর করছে, এই জিনিসগুলা সিরিয়া করছে,
ইরান যখন রেজা শাহ পাহলভির থেকে খোমেনি ক্ষমতা নেয় তখন কতগুলো আর্মি জেনারেলকে লাইন দিয়ে দাঁড় করায় বিয়ে করছে। এইটা রাষ্ট্র যত তার নিরাপত্তার বিষয়ে সতর্ক হবে এই আইনটা তত কার্যকর। বাংলাদেশেও হয়েছে, বাংলাদেশের যে অভ্যুত্থানটা হয়েছিল ওটা হয়েছিল, এটা অবশ্যই প্রয়োজন। জেনারেল নাসির, আপনাকে অপ্রাসঙ্গিক একটা প্রশ্ন করি, সেটা হচ্ছে এই মুহূর্তে নির্বাচন হওয়ার অর্থ হচ্ছে গত 54 বছরের রাজনীতির নামে যে চোরনীতি, আমরা ওই চোরনীতিতে ব্যাক করব, এটা যদি এই মুহূর্তে যদি নির্বাচন হয়। এখন আমি ওটার পক্ষে না। আমি যদি বলি যে নতুন সংবিধান প্রণয়নের মাধ্যমে ভারতের প্রভাবমুক্ত একটা নীতিমালা তৈরি করার আগে বাংলাদেশের নির্বাচনের দরকার নাই, তাইলে যারা নির্বাচন চায় আর আমি চাই না, আপনার মনে হয় না তাইলে একটা গণভোটের দরকার আছে? যারা এই মুহূর্তে নির্বাচন চায় না, যারা আমার মতো করে বলে যে আমি নতুন সংবিধান চাই, আমি ভারতের প্রভাব মুক্ত একটা নীতিমালা চাই, আর ভারতের কল্যাণকামী ভাকু বা ভাসুরা বলবে আমরা এখন নির্বাচন চাই, তাইলে ডক্টর ইউনূসের উচিত কি আমাদের দুইটা পক্ষ দাঁড় করিয়ে একটা গণভোট যদি দেয়, আপনার মনে হয় না তাহলে ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়, ডক্টর মোহাম্মদ ইউনূস আর বিতর্কিত থাকে না বা এই সরকার আর বিতর্কিত থাকে না? অবশ্যই অবশ্যই, কিন্তু সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি ওনার উপদেষ্টা পরিষদের মধ্যে বেশ কিছু বিতর্কিত আছেন, সদস্য আছেন, তাদের ব্যাপারে ওনার একটা সিদ্ধান্ত নিয়েই গণভোটটা দেওয়া উচিত, প্রথম বিষয়। সেকেন্ড হচ্ছে আমরা বাংলাদেশের অতীতে বা পৃথিবীর যে কোনো দেশে অতীতের আন্দোলনটা হয় কিন্তু রাজনৈতিক দল রাজনৈতিক ক্ষমতার পরিবর্তনের জন্য আন্দোলন করে, বাট এই যে জুলাইয়ের যে আন্দোলনটা হয়েছে এটা কিন্তু ক্ষমতার পরিবর্তনের আন্দোলন না, কোনো রাজনৈতিক ক্ষমতার পরিবর্তন না, একটা স্বৈরাচারের থেকে মানে মুক্তি পাওয়ার আন্দোলন। এটা কিন্তু মানে সমস্ত দলের কর্মীদের একটা আন্দোলন, নেতাদের কিন্তু আন্দোলন না। এটা কিন্তু নেতাদের ভাষা বক্তব্য সব স্পষ্ট করেছে। আমরা প্রত্যেক দলেরই কিন্তু আহত নিহতদের মধ্যে আমরা দলের কর্মী দেখতে পাই। এখন যদিও নিউট্রাল গুলাকে নিয়ে টানাটানি চলতেছে, মানে তাদের লুক আফটারের ব্যাপার না, বাট সংখ্যা প্রদর্শনের সময় আমি সংখ্যা বাড়ানোর জন্য তাদেরকে আমার দলে নিয়েছি, কিন্তু আমি একদিন খুঁজেও দেখি নাই যে তার ভাই কি পরে কি তার পরিবার কেমনে আছে। এটা একটা বিষয়। যখন পরিবর্তনটা আসলো, আমাদের কিন্তু গত 16 বছর ধরে আমরা স্বপ্ন দেখেছি যারা অত্যাচারে অতিষ্ঠ ছিলাম যে যদি পরিবর্তন হয় কখনো, যে সব থেকে বৃহত্তর দল বিএনপি, তারা হয়তো বাকি অত্যাচারিত সব দলকে নিয়ে একটা জাতীয় সরকার বা একটা ঐক্য গঠন করবে, কিন্তু আমাদের মানে মানে সবার অবাক করে দেওয়া যে আমরা সেই প্রচেষ্টাটা দেখছি না, এবং প্রতিদিন আমরা আন্দোলনের বিপক্ষে বক্তব্য দেখি, সেটা আমাদের হতাশ। যে এখনো জুলাই সনদ বা জুলাই আন্দোলনটাকে এটা কোনো ভিত্তি নাই, এই যে যেটা বলতেছে মানে সংবিধানে অন্তর্ভুক্তির কোনো কারণ নাই বা এটার কোনো ভিত্তি নাই, তাহলে ভবিষ্যতে তো যারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, নিহত যারা হয়েছে তারা তো বেঁচে গেছে, আহত যারা হয়েছে তারাও বাঁচবে না, যারা বেঁচে আছে যারা বেঁচে আছে তারাও কিন্তু যে কোনো মামলার আসামি হয়ে শাস্তি পেয়ে যাবে। সেই ক্ষেত্রে কিন্তু কোনো আইন বিচার ট্রাইব্যুনাল লাগবে না, পথে ঘাটে এরা অ্যাক্সিডেন্ট করে মরবে, ছুরি খেয়ে মরবে, ধাক্কা দিয়ে ফেলে দিবে, এইভাবে আমি বলতেছি। সুতরাং এটা অবশ্যই এটা সংক্রান্ত একটা সিদ্ধান্ত থাকতে হবে, জুলাই সনদ যেটা ঘোষণা এটা থাকতে হবে, এবং এটাকে আইনের একটা প্রতিষ্ঠান থাকতে হবে, যাতে এই জুলাই মানে এই আন্দোলনে যারা সম্পৃক্ত তাদেরকে যেন ভবিষ্যতে কোনো বিচারের আওতায় না নেওয়া যায়। এটা এবং এটা যে একটা বিপ্লব, এটার একটা স্বীকৃতি থাকতে হবে। এটা যখন যত তাড়াতাড়ি রাজনৈতিক দলগুলো বুঝবে, তারপরে আমি মনে করি মানে ইলেকশনটা হওয়া উচিত। সেকেন্ড বিষয় হচ্ছে যে গত 16 বছর 5 বছর পর পর ক্ষমতার পরিবর্তনে কিন্তু সংস্কারের প্রয়োজন অতটা নাই। ইলেকশন সিস্টেমের আগের ইলেকশনের এরার থেকে কারেকশন করে আবার রাজনৈতিক মানে ওই ডিলিমিটেশন কোনো প্রবলেম থাকলে, সীমানা নির্ধারণ বা অন্য কোনো অসুবিধা থাকলে আবার এটাকে সংশোধন করা হয়। কিন্তু 16 বছরে বাংলাদেশের সমস্ত প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা হয়েছে এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সশস্ত্র বাহিনী। আনফরচুনেটলি অনেক অপ্রয়োজনীয়, আমাদের আন্দোলনের কোথাও নারীর অত্যাচার বা নারী অধিকার নিয়ে কোনো প্রশ্ন ছিল না। নারী অধিকার কমিশন হয়েছে একটা বিতর্কিত কমিটি দিয়ে, এবং তাদের রিপোর্টও সাবমিট হয়েছে, বাকি কিন্তু কোনো সংস্কার কমিশন কোনো রিপোর্ট দেয়নি। এই যে কাজগুলো হয়েছে, কিন্তু সব থেকে বেশি জাতির মেরুদণ্ড সশস্ত্র বাহিনী,
সেটা যে গত 16 বছরে ধ্বংস করা হয়েছে সে ব্যাপারে কোনো প্রশ্ন এখনো ওঠানো হয়নি। সংস্কার নিয়ে কোনো, আমরা যে আন্দোলন করতেছি 11 মাসে, সেই সংস্কার নিয়ে কোনো রকম সিদ্ধান্ত আসে নাই। আমি মনে করি জুলাই ঘোষণার মধ্যে অবশ্যই এই সিদ্ধান্তটা থাকতে হবে যে জুলাই এই সশস্ত্র বাহিনীর সংস্কার হবে এবং এটাকে প্রকৃত অর্থে দেশ রক্ষাকারী বাহিনী হিসেবে গড়ে তোলা হবে। কোনো লাঠিয়াল রাজনৈতিক দলের লাঠিয়াল বা কোনো বিদেশি কোনো শক্তির মদতকারী বাহিনী হিসেবে যেন এটা গঠন না হয়। আর নামকাওয়াস্তে শো অফ ফোর্স হবে না, এটা এফেক্টিভ ফোর্স হবে, আধুনিক হবে, যুগোপযোগী হইতে হবে। শুধু ড্রেসের মধ্যে ডেকোরেশন, গাড়ি ঘোড়ার মধ্যে শোবাজি, ঘর বাড়ির মধ্যে শোবাজি, এগুলা যেন না হয়। এটা যেন কার্যক্ষেত্রে আমাদের শত্রুর উপরে কার্যকর একটা বাহিনী হয়। আমাদের দাবি কিন্তু এটাই, আমরা ওইভাবে বাহিনীটাকে গড়ে তুলতে চাই। ধন্যবাদ। ওকে, আমি ডক্টর মাসুদ রহমান আপনার কাছে যাব। আমাদের শোটা আমি একটু তাড়াতাড়ি শেষ করতে চাচ্ছি। ডক্টর মাসুদ রহমান, আপনি যদি আজকের পুরো আলোচনাটাকে সামারাইজ করেন এবং নির্বাচন নিয়ে আমরা যে আলোচনাটা করেছি এটার উপরে আপনি যদি কোনো মন্তব্য করেন। ডক্টর মাসুদ রহমান, আপনার মাইক্রোফোন অফ, আপনার মাইক্রোফোন অফ। জি, শিওর। দুইটা জিনিস আলাপ করতে চাই সংক্ষেপেই। একটা হচ্ছে হবে লেট আস নো পিপল এই মুহূর্তে ইলেকশন চায় না এভাবেই কন্টিনিউ করতে চায় আরো উন্নতির প্রকল্পে। যে এটা এখন ইউনুস সাহেবকে আনতে হবে। ইউনুস সাহেবকে কেউ এখন নাড়ু গোপাল সরকার বলে। দ্যাট হ্যাজ টু স্টপ। ইউনুস সাহেব যদি আপনি শুনতে পান বা কারো কাছ থেকে যদি শুনেন, দ্যাট ইজ দি ট্রুথ। পিপল আপনার সরকারকে নাড়ু গোপাল সরকার বলে। আপনাকে কি করতে হবে? আপনার বুদ্ধি আমার থেকে অনেক বেশি, আপনি অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, কিন্তু আমি বলি যেটা আমার চোখে পড়ে, আমাদের মতো সাধারণ মানুষের চোখে পড়ে, আপনার কিছু অথর্ব অকার্যকর কিছু উপদেষ্টা আছে। কেন বাদ দিতে পারছেন না এদেরকে? আপনি নিশ্চয়ই বাদ দিতে পারেন, নাহলে আপনি দিচ্ছেন কি করে? আপনি তো গ্রামীণ ফোনে কাজ করে এমন লোককে, বহু লোককে নিয়েছেন, তার মানে আপনি নিতে পারেন, নিতে পারলে ছাড়তেও পারেন। প্লিজ ছেড়ে দেওয়ার বন্দোবস্তগুলো করেন। আপনি চুপ্পুকে সরাতে পারেন না, দেশে ডিফারেন্ট ইস্যু, ওটা বিরাট ব্যাপার, আমি যাচ্ছি না ওইটাতে। কিন্তু আপনার অথর্ব উপদেষ্টাদেরকে কেন রাখছেন? দিস ওল্ড হ্যাগার্স কোনো কাজ করে না, কেন রাখছেন তাদেরকে? এদেরকে বাদ দিয়ে গিভ এ রেফারেন্ডাম ইলেকশন, উই উইল ওয়ার্ক ফর দ্যাট। আমি আবার বলি, আমরা সবাই সারা বিশ্বের সমস্ত প্রবাসী দেশের লোকের কাছে আহ্বান জানাই, আপনারাও আসেন, আমরা সবাই ইয়ে করব। সংস্কার আমাদের মন মতো না হওয়া পর্যন্ত, সাধারণ মানুষের অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত, আমরা তখন ভোট দিলে ভোট পাবে না, ভোট তো 200 টাকা বিক্রি হয়ে যাবে। কেন ভোট দিব আমরা? বিএনপি তো 200 টাকায় ভোট কিনে ফেলবে, আমরা কেন ভোট দিব? তারা লোকাল ইলেকশন কেন চায় না? বুঝেন না? এতগুলো জিনিস নিয়ে আমরা বুঝতে পারি যে এটা একটা উদ্দেশ্য প্রণোদিত ইলেকশন। এই ইলেকশন বাংলাদেশের ডিজাস্টার নিয়ে আসবে, যে ডিজাস্টার থেকে আমরা শত বছরেও বের হতে পারবো না। ইট উইল বি ভেরি ভেরি ডিফিকাল্ট। এই শেষ সুযোগ। We cannot have this election now without the required changes. ওই পরিবর্তনগুলো ছাড়া আমরা, যেমন বিদেশিদের ভোট দিয়ে কনফার্ম করেন, 2 নম্বর জনতার কাছে জনরায় নেন, তারপরে ভোট, তার আগে কোনো ভোট নয়। এবং তাই ভোট, এটা আজকে বললাম, কিন্তু আগামীতে আমরা এটাকে অনেক দূরে নিয়ে যাব ইনশাআল্লাহ। ওকে ডক্টর মাসুদ, অনেক ধন্যবাদ। আমি ডক্টর অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন আপনার কাছে বলবো, আজকের একটু তাড়াতাড়ি যদি একটু সামারাইজ করেন, আমরা শোটা শেষ করতে চাই। আচ্ছা, আমি বেশি সময় নেব না, তবে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় তাড়াতাড়ি করেন প্লিজ। এক নম্বর হলো যে এই যে আপনারা বলছেন যে এই জুলাই আগস্ট যে গণঅভ্যুত্থান উত্তর যে বিপ্লবটা হলো, অর্ধ বিপ্লব যেটা আমি বলি সবসময়, এটা লক্ষ্যটা ছিল কিন্তু নির্বাচন না। এটা লক্ষ্য ছিল না যে 70 বছর নির্বাচন দেয় নাই। এই লক্ষ্যটা ছিল গত 53 বছর ধরে ভারতীয় আগ্রাসন মুক্ত বাংলাদেশ তৈরি করা, যেটা আমাদের 71 মুক্তিযুদ্ধ ছিনায় নিয়েছিল। আর আমি সবসময় বলে আসছি যে এটা হলো দ্বিতীয় পর্বের মুক্তিযুদ্ধ, এখানে আমরা জয়লাভ করছি। ভারতকে পালিয়ে যেতে সারা পৃথিবী দেখেছে। এখন পূর্ণাঙ্গ বিপ্লব হবে, এই ভারতীয় দালাল এবং ওয়াকার চক্রকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে যেদিন, ইরানের মতো, সেটা পূর্ণাঙ্গ। সেই পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত কোন নির্বাচন হবে না। হ্যাঁ, নির্বাচন যদি হতে হয় 2টা পার্ট, তাহলে আমি বলবো জিয়া রহমানও কিন্তু 75-এ ক্ষমতায় এসেছিলেন, যে অর্থেই হোক না করে, ওই আলোচনা যাচ্ছি না, তবে উনি 3 বছর পরে 78-এ উনি এই জায়গায় গেছেন, তার আগে উনি সার্ভ করছেন। আমাদেরও কথা হলো অ্যাটলিস্ট 3 বছর কিংবা 4 বছর, তারপরে আমরা হানা ভোটে যাব। এই বিপ্লবের মধ্যে উনি ম্যান্ডেট পেয়ে গেছেন, ম্যান্ডেটই তো একটা রায়।
কাজে এই আলোচনায় আমি বারবার দেখতেছি দশের চক্রে ভগবান ভূত, আমার তো মিডিয়া নাই একমাত্র জাকব মিল্টন ছাড়া। তো এই কথাটা আমি বলার চেষ্টা করছি যে আমরা অবশ্যই আমরা প্রফেসর ইউনূসকে জনগণের পক্ষ থেকে সাধারণ ছাত্ররা বৈষম্যর বিরুদ্ধেই একটা ম্যান্ডেট দিচ্ছে। কাজে যতদূর পর্যন্ত বৈষম্য দূর না হবে, বিচার ব্যবস্থা স্বাধীন না হবে, ভারতীয় আগ্রাসন থেকে আমরা পূর্ণাঙ্গ মুক্ত হতে পারবো না, ততদূর পর্যন্ত নির্বাচনে এটা অর্থ অস্ত্র কেন্দ্রিক নির্বাচিত হবে, মাফিয়াতান্ত্রিক নির্বাচিত হবে, এটা ভারতের নির্দেশিত নির্বাচন হবে। তো কাজেই আমি মনে করি আরো কয়েকটা বছর লাগবে, মিনিমাম 3 বছর 4 বছর লাগবে, তারপরে আমরা বলবো। এখন প্রশ্নটা হচ্ছে যে জিনিসটা আমরা বলতে চাচ্ছি যে যদি আমরা মনে করি যে বিদেশিদের নিয়ে আমরা যে বলি যে হ্যাঁ যে প্রবাসের প্রায় 15-2 কোটি আমরা আছি, এটা নিয়ে আমরা কয়েকবার বলছি। মাসুদ ভাই যেটা সুন্দর কথা তুলছেন, এটা আমরা প্রায় 10 বছর যাবত আমরা এটা করতেছি। 7-8 বছর আগে এই প্রবাসী বাংলাদেশ নিয়ে আমরা একটা ফ্রন্ট করছিলাম যে স্বাধীন বাংলা প্রবাসী পার্টি। এটা 5টা দাবির অন্যতম ছিল, প্রবাসীরা ভোট দেবে, প্রবাসীরা প্রার্থী হবে এবং ফ্রান্স এবং ইটালির অনুযায়ী তাদের কিছু রিজার্ভ সিটও থাকবে। কাজেই ভোটটা তারাই দেয় যারা নাকি ইনকাম করে, তাদের মত থাকে। কাজেই বাংলাদেশকে এটাই চলছে। এবং 2002 সালে আমি রিমিটেন্স হরতালে কল দিয়েছিলাম, ভারতীয় পণ্য পর্যন্ত বহুত আগে দিয়েছিলাম 2014 এখান থেকে সবাই একটা। এখন প্রশ্ন সেখানে যেহেতু এখন সবাই বলছে, আমরা এখন বলতে চাচ্ছি ইউনূস সাহেবকে জনগণ ম্যান্ডেট দিয়েছে। এখন যদি আমরা বলি হ্যাঁ হ্যাঁ আচ্ছা ম্যান্ডেট নিতে হবে, ইউনূস সাহেবের মধ্যে আস্তে আস্তে কিনা, আরে ম্যান্ডেট বিপ্লবের মধ্যে রক্তের মধ্যে দিয়ে ম্যান্ডেট দিয়েছে। এই সাধারণ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বলছিল, এই যে বিডিআর কে বলছিল ভারতের দালালরা সীমান্তে ফিরে যাও, এটা বহুত স্লোগান দেখতে পাবেন। তো কাজেই এখানে ভারতের পরাজয় হয়েছে, আমাদের জয় হয়েছে। এখন এটাকে নিশ্চিত করার জন্য ওয়াকার গংকে বিচার আওতায় আনতে হবে এবং 3রা অগাস্টে সেই দিবসটা আমরা পালন করার জন্য আমি 3 দিন আগে আমি আমার ফেসবুকে আমি স্ট্যাটাস দিয়েছি এই দিবস পালন করার জন্য। এখন আমার বক্তব্য হলো 1 সেকেন্ডের মধ্যে শেষ করছি যে আমরা যেন এই দিকে না যাই, যে আইনের শাসন যদি প্রতিষ্ঠিত না হয় এবং নির্বাচনে যদি পরিবেশ তৈরি না হয়, মানুষের মৌলিক অধিকারগুলো যদি বাস্তবায়ন না হয়, যেটা বলছে ভোটের আগে ভাত চাই, তা না হলে এটা ব্যর্থ হয়ে যায়। মানুষ তো ভোট চায়, অবশ্যই চায়, যেখানে জনগণের প্রতিনিধিত্ব করতে চায়। এই দেশের মালিক, কৃষক, শ্রমিক, মেহনত মানুষ এবং প্রবাসী শ্রমিকের মধ্যে তারাও 90%। এই সৈনিকরাও, আমরা এরকম একটা সংবিধান রচনা করব যেখানে একটা সৈনিক থেকে একটা জেনারেল হতে পারবে। এটা একটা বিপ্লব উত্তর আমাদের মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে যে আর্মি হয়েছে, এই আর্মি সবচেয়ে বড় মুক্তিযুদ্ধের ভূমিকা পালন করছে। ইট কুড বি ট্রিটেড অ্যাজ রেড আর্মি অফ চায়না অর রেড আর্মি অফ রাশিয়া, ইটস রেড আর্মি অফ বেঙ্গল। তো কাজে আমি মনে করি আমরা সবাই ডক্টর ইউনূসের হাতকে শক্তিশালী করব, তবে তার চারপাশে যদি কিছু অথর্ব যার উপদেষ্টা আছে তাদেরকে অবশ্যই ঝেড়ে বিদায় করে দিতে হবে। তারাও এই যে ওয়াকারের নির্দেশে পরিচালিত হচ্ছে। আর আরেকটা 1 সেকেন্ডে বলছি যে ডক্টর জাহাঙ্গীরকে উনি যখন উপদেষ্টার দায়িত্ব পালনে উনি কেন ব্যর্থ হচ্ছেন আমি জানি না, ওনার সম্পূর্ণ ম্যান্ডেট আছে তাকে ডিসমিস করা। ধন্যবাদ। ওকে নিরুনিরা, আপনার কাছে যাব, আপনি যদি একটু সামারাইজ করেন, একটু তাড়াতাড়ি করেন প্লিজ। থ্যাংক ইউ সো মাচ জেকব ভাই, এবং আজকে আমাদের সাথে আলোচক ভাইয়েরা যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একই সাথে আমার দর্শক ভাই বোনেরা যারা দেখছেন আমাদের শোটি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তবে একটা কথা আমি বলতে চাচ্ছি, সেটা আমাদের বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে স্ট্রং হতে হবে। স্ট্রং হওয়ার কথা বলতে গিয়ে আমরা যেটা বলতে চাচ্ছি সেটা হলো আর্মি, নেভি, এয়ারফোর্স বলেন এবং স্বরাষ্ট্র পররাষ্ট্র যেটাই বলেন না কেন, এদেরকে আরো বেশি স্ট্রং হতে হবে। আর এখানে যে বিভিন্ন আইনের সাবজেক্ট উঠে আসছে, যদি আমাদের রাষ্ট্র কাঠামো স্ট্রং না হয় এই আইন প্রণয়ন করা ইজি হবে না, এটা সম্ভব হবে না। তাই আমাদের রাষ্ট্র কাঠামো যদি আগে সোজা হয়ে দাঁড়ায় এবং দাঁড়িয়ে যদি একটা কথা বলে যে আমাদের রাষ্ট্র যে পর্যায়ে আছে, দলের সাবজেক্ট এগুলা পরে আসবে। আজকে যে সংস্কারের কথা আমরা বলতে চাচ্ছি, পার্লামেন্টে কোনো অবস্থাতেই এই সংস্কার করা সম্ভব হবে না। আজকে পলিটিশিয়ানরা যতই বলুক না কেন, নির্বাচনের পর তারা পার্লামেন্টে যাবে, পার্লামেন্টে গিয়ে তারা সব সংস্কার করে ফেলবে। এগুলো আমরা আর বিশ্বাস করি নাই। ভোটের আগে আর ভোটের পরে ওগুলো বাংলাদেশের জনগণ এখন আর চায় না। বাংলাদেশের জনগণ সে হানা ভোটে যেতে চায়। আজকে যদি বাংলাদেশের জনগণকে জিজ্ঞাসা করা হয়, তারা হানা ভোটেই যাবে। এবং আমাদের মানে রাষ্ট্রের স্বার্থে, আমাদের দেশের স্বার্থে যেখানে যেটা করা দরকার আমরা সেখানেই সেটা করতে চাচ্ছি।
আর প্রতিটা নাগরিকের ভোট অধিকারের কথা যে বলা হয়েছে, এটা সংস্কারের মূল সাবজেক্ট ছিল। আমরা প্রবাসী ভাই বোনেরা যারা আছি, আমরা সবাই ভোট অধিকার চাচ্ছি। আমাদের ভোট নিশ্চিত করতে চাচ্ছি যে আমরা দেশের বাইরে, আমরা আজকে কেন দেশের বাইরে, আমরা দেশের সহযোগিতার জন্য আমরা আজকে দেশের বাইরে। তো সেখানে আমাদের ভোট অধিকার, এটা আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা আমাদের ভোট অধিকার থাকতে হবে। শুধু ভোট অধিকার এটা থাকা না, এমন ভাবে একটা আইন করতে হবে যে মিডিয়া, বাংলাদেশের মিডিয়া যারা আছে তারা ওপেন কাজ করতে পারছে না, কিন্তু যারা দেশের বাইরে আছে তারা কাজ করতে পারছে, তারা ভোকাল হতে পারছে, তারা কথা বলতে পারছে। আমরা দেশের কথা বলছি, আমরা অন্য দেশের কথা বলছি না, আমরা দেশের ভালো চাচ্ছি সেটাই বলছি। আর এই যে সংবিধানের কথা বলছি আমরা, যে সংবিধান আজকে যে 16 বছর সংবিধান বহির্ভূত যে কাজ হয়েছে, আমরা সেটা বলে আজকে সংবিধানটা চেঞ্জ করার কথা বলছি। তাই বর্তমান সরকারের কাছে একটাই আবেদন, আপনার টিমে যারা আছে, আমরা ডে 1 থেকে বলে আসছি, সন্দেহ করেছি এবং সেটাই কিন্তু সত্য হয়েছে। সত্যি আমরা প্রমাণ করে দেখিয়ে দিয়েছি, কিন্তু আপনার টিমের ভিতর কোনো পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি না। আজকে আপনার টিমকে ভালো করে আপনার ঢেলে সাজাতে হবে। আনটিল আপনার ঢেলে সাজানো না পর্যন্ত এই সংস্কার করা সম্ভব হবে না। ধন্যবাদ জেকব ভাই আপনাকে, এবং আজকে দর্শক আপনারা যারাই আমাদের শো দেখছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। এবং আজকের যে সাবজেক্ট নিয়ে আমরা কথা বলেছি, এটা অত্যন্ত এবং একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। এই সাবজেক্ট নিয়ে আমরা ভবিষ্যতে আরো কথা বলবো এবং এই সাবজেক্টটা কন্টিনিউ করতে হবে দেশের স্বার্থে, দশের স্বার্থে এবং দেশের জনগণের স্বার্থে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ব্রিগেডিয়ার হাসান নাসির, আপনার কাছ থেকে আমরা কনক্লুশন শুনবো এবং কনক্লুশনের পরে আজকে শো শেষ করব। আমার কাছে একটাই প্রশ্ন, যে আইনগত অধিকার মানে বাংলাদেশের নাগরিক হিসেবে যে অধিকারটা আছে, মানবাধিকার, সেটা একজন নাগরিকের উপর প্রযোজ্য। এখন কোনো কারণ ব্যতিরেকে কোনো কেউ যদি মনে করে যে আপনি খারাপ লোক, তার উপরে এটা প্রযোজ্য হইতে পারে কিনা। আমি ধারণা করছি যে আপনি আমার ক্ষতি করতে পারেন, সেটার উপরে বেস করে কোনো ক্যান্টনমেন্টের অথরিটি কাউকে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করতে পারে কিনা। সেরকম যদি কোনো আদেশ দেওয়ার সুযোগও থাকে, সেটাকেও অবৈধ হিসেবে এবং মানবাধিকার পরিপন্থী হিসেবে ঘোষণা করতে হবে। আমার ধারণা যে স্বৈরাচার আমলে ক্যান্টনমেন্ট অ্যাক্টের একটা পরিবর্তন আনা হয়েছিল এবং সেটা স্বৈরাচারী পদ্ধতি থেকে প্রতিষ্ঠিত করার একটা প্রক্রিয়া ছিল, যে তারা যা খুশি তাই আদেশ জারি করতে পারবে। সেটা মানবাধিকার লঙ্ঘন করে কি না করে সেটার বিষয়ে তারা ধারে নাই। সেটাও আমার মনে হয় রিভিউ করতে হবে, এবং অবশ্যই সেটা একটা বেসামরিক নাগরিকের জন্য যদি প্রযোজ্য হয়, সেটা একজন অবসরপ্রাপ্তের জন্য কতটুকু প্রযোজ্য সে ব্যাপারেও ক্লারিফিকেশন। একজন নাগরিক কোনো কর্মকাণ্ডের জন্য, তার বিতর্কিত কর্মকাণ্ডের জন্য ক্যান্টনমেন্টে প্রবেশের উপরে নিষেধাজ্ঞা জারি হইতে পারে, যার সাথে তো আমি চাকরির কারণে আমি এটার সাথে সংশ্লিষ্ট, আমার বিভিন্ন সুযোগ সুবিধা এটার সাথে সংশ্লিষ্ট, আমার যদি প্রবেশাধিকার নিষেধও থাকে, তাহলে আমার চাকরি কারণে প্রাপ্য সুযোগ সুবিধা আমি কিভাবে পাবো সেটারও একটা সিদ্ধান্ত থাকতে হবে। না হলে আমার মানবাধিকার লঙ্ঘন হয়েছে ধরে না হবে। এটা আমার কথা বলছি না, সমস্ত সকল সামরিক বাহিনীর সদস্য এবং অফিসার কারোর উপর যদি নিষেধাজ্ঞা জারি হয়ে থাকে, এই স্বৈরাচার আমলের কোনো পরিবর্তিত স্বৈরাচারী আইনের কারণে যদি এরকম কোনো অপব্যবহার হয়ে থাকে, যেটা হয়েছে আমার ধারণা, সেটা অবশ্যই রিভিউ করতে হবে, বাতিল করতে হবে, এবং সেই আইনের করার সাথে যারা জড়িত তাদেরকেও প্রশ্নের সম্মুখীন হতে হবে। একতরফা আইন কিভাবে করা হলো? আইনটা তো মানে রেশনাল হইতে হবে। আইন তো যা খুশি তাই করা যাবে না। এই আইনটা রেশনাল কিনা সেটা বিবেচনার সুযোগ, এবং কেউ যদি এটাকে অপব্যবহার করে থাকে, একজন যদি ক্যান্টনমেন্টে পতিতালয় খুলে এবং এই ব্যবসায় জড়িত হয়, তাকে বহিষ্কারের জন্য তাকে চিঠি লিখে কৈফিয়ত নিতে হবে, তারপরে বের করতে হবে। এটা হচ্ছে ক্যান্টনমেন্টের আইন। ক্যান্টনমেন্টের ভিতরে মানে বসবাস করে পতিতালয় চালাচ্ছে, তাকে যদি ক্যান্টনমেন্ট অথরিটি আইডেন্টিফাই করে, তার কাছে কৈফিয়ত চাইতে হবে, তারপরে তাকে বলা যাবে যে তোমাকে বহিষ্কার করা হলো। তাহলে এরপরে আবার যদি বলা হয় যে কাউকে ইচ্ছা করলে সন্দেহজনক হলে বাইর করে অবাঞ্ছিত,
এটা তো কোনো আইন হতে পারে না, একটা আর একটার সাথে কন্ট্রাডিক্টরি। এই জিনিসগুলা আমার মনে হয় অবশ্যই ডিটেল মানে একটা গভীরভাবে এটা ইয়ে করতে হবে। এই আইনের অপব্যবহার বা এমন কোন আইন করা হয়েছে যেটাকে অপব্যবহারের সুযোগ হিসেবে ব্যবহার করা হয়েছে, এই বিষয়টা আমার মন্তব্য। ওকে, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের সবাইকে আবার আমি ইনভাইট করব আলাপ আলোচনা করার জন্য। ডক্টর মাসুদ, আপনি কি কিছু অ্যাড করতে চাচ্ছেন? ওকে, ইনশাল্লাহ। তো আপনাদেরকে নিয়ে আবার ভবিষ্যতে অন্য কোনো বিষয় নিয়ে আমি আবার কথা বলবো। আপনাদের চারজনকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।